নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। গতকাল আমি ভিডিও দিইনি, ভিডিও করে রেখেছি, কিন্তু দেওয়ার সময় না লোডশেডিং হয়ে গেল। আর লোডশেডিং হওয়া মানেই ব্যাস ওয়াইফাই বন্ধ হয়ে গেল। আর নর্মালি যে আমার ডেটা আছে তাইতে টিকিট ঘুরে 11টায় দেখছি আপলোড হচ্ছে। তখন বিরক্ত লাগলো, আমি আবার ছেড়ে দিলাম। মানে 11টায় আপলোড হলো বলে লাভ নেই, 11টা বেজে যাবে আপলোড হতে, দেখলাম, বন্ধ করে দিলাম। ভালো লাগছে না। সে সকাল থেকে ওই একবার বাধা এসে গেল না ভিডিওটার ওপর, যেন কিনা একটা বিরক্ত এসে গেল। বিতৃষ্ণা বলতে যাচ্ছিলাম, দরকার নেই, বিরক্ত এসে গেল যে পরে দাও, ওই ভিডিওটা ওর পরে কোনো দিনে দেব। তো আজকের আমার টপিকস নো টিনু, নো ডিজিটাল ভিখারি, না কাউকে না, এদের কাউকে নিয়ে না। আজকে আমার এই একঘেয়ে টপিকস ভালো লাগে না, কোনো কালেই না। আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করতে ভালো লাগে না। করতে হয়, সংসারে করতে হয়। আমার মন চাইবে ধরো ঘুম থেকে উঠে বা আরেকটু বেশি ঘুমিয়ে থাকি, আজকে সারাদিন শুয়ে থাকি, কিছু করব না, তা বললে তো হবে না। সেই ইচ্ছাগুলোকে পায়ের তলায় পিষে ফেলে উঠে আবার সব করতে হবে, এইগুলো কোনো ইচ্ছাই নয়। মধ্যে মধ্যে একটু ইচ্ছা হলে একটু বেশি শুয়ে থাকি, ঠিক আছে, কিন্তু কিছু করবো না, তো ইচ্ছা নেই। তো যাই হোক, সেই রকমই মনের মানে একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো সেই রকমই আজকে মানে কাউকে নিয়ে কন্টেন্ট করতে আমার ঠিক মন চাইছে না, একেবারেই মন চাইছে না। সেই জন্য ভাবলাম যে আজকের টপিকস তাহলে কি হতে পারে। অনেক চিন্তা করলাম সারাদিন বসে বসে, টপিকসটা কি থাকবে। সন্ধ্যেবেলায় যে আজকে ভিডিও করব, টপিকসটা কি হবে। আর এখন দেখছো পাখা চললে কাশি হয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখছো, আমাকে দেখেই বুঝতে পারছো। অনেক বেলায় স্নান করি, এবার স্নানটা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সকাল সকাল করতে হবে। শীতের আমেজ পড়ে গেছে তো, বেশ পাখা চললে বেশি শীত করছে, দেখবে তোমরা। জানি না তোমাদের করছে কিনা, কিন্তু আমাদের করছে ভাই। আর এখানে যেখানে বাড়ি, এখানে তো বেশ ঠান্ডা লাগে, বেশ ঠান্ডা লাগে। তো চলো আজকে টপিক্সে ঢুকে যাই। তোমাদের তো এখনও বলিনি কী হবে। টপিক্সটা হচ্ছে বাবা মায়ের কাছে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুই সন্তানের থেকে ছোটবেলায় একরকম মানুষ হচ্ছে, বড় হলেই আস্তে আস্তে পুত্র সন্তানের থেকে বাবা মার একরকম চাহিদা আসে, কন্যা সন্তানের থেকে আর একরকম সব চাহিদা আসে। বোঝাতে পারছি? পুত্র সন্তানের ছোটোবেলায় তো ধরো আমার একটাই তো সন্তান, পুত্র সন্তান। ধরো যাদের দুটো সন্তান আছে বা তিনটে সন্তান বা চারটে সন্তান, যাই বড় হলে ম্যাক্সিমাম এটা হয়, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হয়। তো যখন ছেলে মেয়েরা বড় হয় আস্তে আস্তে ছোটোবেলায় তো একই চোখে মানুষ করা হয়। হ্যাঁ, অনেক জায়গায় আছে না, মেয়েদের একটু প্রাধান্য দেয়, আবার অনেক জায়গায় আছে ছেলেদের একটু প্রাধান্য দেয়, এটা হয়। কিন্তু যখন তারা আস্তে আস্তে বড় হয় সংসারে, একটা মেয়ে যখন বড় হলো, তার বিয়ে দেওয়ার বয়স হলো, তাকে বিয়ে দেওয়া হলো, তখন হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। তখন সে কি করে ভালো থাকবে, তার শ্বশুরবাড়ির লোকরা কি করে খুশি থাকবে, জামাই আসলে কি করে আপ্যায়ন করব, জামাইয়ের পরিবার আসলে কি করে আপ্যায়ন করব, সেই চিন্তায় বাবা মা অস্থির হয়ে ওঠে। তাই তো ঠিক বলছি মনে হয়, অস্থির হয়ে ওঠে। আবার পুত্র সন্তানের বিয়ে দেওয়ার পরেও তাদের শ্বশুরবাড়ির লোক যখন আসবে,
তখন তাদেরকেও আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে ওঠে, মানে হয়ে পড়ি আমরা, হয়ে পরেই বলি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো প্রথম হয়, হ্যাঁ, প্রথম পুত্র সন্তানের বেলায় হয়। আর কন্যা সন্তান, ধরো কন্যা সন্তানের জন্য বাবা মায়েরা চিরকালে, বিশেষ করে মায়েরা বাবা মা উভয়েই, বিশেষ করে মায়েরা চায় যে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমার মেয়ে সব মানে আমার জামাই মেয়ের কথা শুনুক, মেয়ের কথা শুনেই ওঠা বসা করুক, তাহলে আমার জামাই খুব ভালো হবে, খুব মনের মতো জামাই হবে। সে যেন বিয়ের পরে তার বাবা মা না করে, 24 ঘন্টা বাবা মা যেন এতদিন যা করেছে তাই যেন না করে। আমার মেয়েকে নিয়ে আমাদের কাছে এসে থাকুক, মানে ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 95 এইটা মনে হয়। জানি না, ভুল হলে তোমরা ধরিয়ে দিও, কমেন্টস করো। 95 এই জিনিস থাকে, কারণ দেখে তো বড় হয়েছি সব। মেয়ে কিসে সুখী হবে? মেয়ে বাপের বাড়ি আসছে না, ধরো কিছুদিন হয়ে গেল, কেন আসছে না? ওকে একটু খবর দাও না গো, অনেক দিন দেখিনি গো, অনেক দিন মেয়েটাকে দেখিনি আমরা, মেয়েটাকে একটু আসতে বলো না গো, তোমরা আসতে বলো না, দাও আমাকে একটু ফোনটা দাও, আমি বলি। ধরো মেয়ের ফোন এলো সেই মুহূর্তে বাবার কাছে বা ভাইদের কাছে, তখন মা দৌড়ে এসে, দেখি আমাকে একটু দাও না গো, আমি একটু বলি মেয়েটার সাথে কথা। বা মায়ের কাছে এলো, ভাইয়ের কাছে এলো, তখন বাবা দৌড়ে এসে, মেয়ে ফোন করেছে, মা বলে, হ্যাঁ গো হ্যাঁ, তোমার মেয়ে ফোন করেছে, তো দাও আমাকে একটু দাও, আমি একটু কথা বলি। মারে, তুই অনেক দিন তো আসিসনি, তুই আসবি না? আমাদের কি ভুলে গেলি? আয়, তোর বাবা মা কেমন আছে, ভাই কেমন আছে, এসে, বা ভাই বা দাদা কেমন আছে, এসে দেখে যা। মেয়ে তখন গদ, বা আমার ফোন পে, জানো তো, তার হাজব্যান্ডকে বলছে, জানো তো আমার বাবা মাকে ফোন করেছিলাম, বাবা মা বলছে যে অনেক দিন যায়নি তো, একটু যেতে বলছে গো, অনেক দিন দেখিনি, সত্যি মনটা ভীষণ খারাপ করছে। হাজব্যান্ড তখন বলল, এই তো সেদিনকে গেলে। কোথায় সেদিনকে গেলাম গো? কি যে বলো না তুমি, ভালো লাগে না। বাপের বাড়ির নাম শুনলেই তুমি এই ধরনের কথা বলো, ধুর বিরক্ত লাগে, চলো তোমার সাথে আর কথা বলবো না, যাই। ওই দিক থেকে, বৌমা কি গো, আসছি মা। সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু ভেতরে তার কচকচারি থেকেই গেল। এরপরেই ছেলের বিয়ে দিলাম, মানে ছেলের বিয়ে দেওয়া হলো, বৌমা এলেন বাড়িতে। এলো বাড়িতে। আমার মেয়েও ছেলে মানুষ, মানে এটা সবার জন্য বলছি, মেয়েও ছেলে মানুষ, বৌমাও তো ছেলে মানুষ হবে না, ছেলেটাও তো ছেলে মানুষ, জামাইও ছেলে মানুষ, তাই না? সদ্য বিবাহিত যারা, অনেক বয়সে বিবাহ করলে আলাদা। যাই হোক, বৌমা এলো। বৌমা আসা মাত্রই ধরো তো সে তার হাজব্যান্ডের সাথে কথা বলছে, গল্প করছে বা রান্না করছে, বৌমা, ছেলে একটু এলো, যা হয় সদ্য বিয়ের পরে, একটু বউয়ের সাথে দাঁড়ালো, কথা বললো, তখন মা 24 ঘন্টা বউয়ের পেছন ঘুরছে, 24 ঘন্টা। আমাদের বাবু আর বিয়ে হয়নি, আমরা বাবা আর কিছু এসব মানে ন্যাকাপনা দেখলে গা জ্বলে যায়, এসব কত রঙ্গ দেখাবি গুয়ে তুলসী তলায় শুয়ে ন্যাকাপনা দেখলে গা জ্বলে যায়। ছেলে ক্ষেত্রে এটা ঘটলো, ছেলে তাড়াতাড়ি মাথা নিচু করে চলে গেল তার নিজের ঘরে, ছেলের ক্ষেত্রে, পুত্র সন্তানকে। আর যখন বাড়িতে মেয়ে এলো, জামাই ধরো অন্য জায়গায় আছে, মেয়ের সাথে ঘুরঘুর করছে না, মেয়ে মায়ের কাছে এসে তো শ্বশুরবাড়ির সব উগড়ে দিল, ভালো কতটা উগড়ালো কেউ জানি না, মন্দটা পুরোটা উগড়ে দিল। এবং হ্যাঁ, আরেকটা পয়েন্ট, এবং ভাইয়ের বউ কী করছে গো মা, ও কী করছে সারাদিন, কি করে?
কি করে দিন কাটায়, কি কি কাজ করে, ঠিক মতো তোমাদের দেখাশোনা করে তো? হ্যাঁ, নাকি ভাইয়ের পেছন পেছন, ভাই বা দাদা পেছন পেছন, আমি ভাই ধরি, ভাই দাদা একই তো জিনিস, নাকি ভাইয়ের পেছন পেছন ঘুরে বেড়ায়? আর ভাই কী করে? অফিস থেকে এসে তোমাদের খোঁজ খবর নেয় তো? নাকি বইয়ের পেছন পেছন ঘুরে বেড়ায়? এটা বোন বা দিদির কথা। তখন পুত্র সন্তানের মা বলছে তার কন্যা সন্তানকে, ওই আর বলিস না, এখন হয়েছে এইসব আধিক্যতা, বাপু আমাদের বেলায় এরকম ছিল না। কন্যা সন্তান বলছে, তোমার জামা এরকম করে না গো মা, একদমই না, সেই তার নিজের কাজে ব্যস্ত থাকে, আমি কোন দিকে থাকলাম সে কোন দিকে থাকলো দেখাই যায় না, দেখাই যায় না। বুঝতে পারছি। তারপরে জামাই বাবা জীবনকে ডাকালো, কই গো বাবা জীবন, কোথায় গেলে, এসো একটু গল্প করি, এসো এসো। আসলো বাবা জীবন, এই তো ছিলাম শালাবাবুর সাথে কথা বলছিলাম, যে বাবা জীবনের মতো, বসো, কতদিন পরে এলে। তখন জামাই বললে, এই তো সেদিনকে ঘুরে গেলাম। কি যে বলো, সেদিনকে ঘুরে গেলে? সেদিনকে ঘুরে গেলে মানে কদিন? এই তো কিছুদিন, বেশ কিছু মাস হয়ে গেল, তাই না? তাহলে সেদিন কি বলছো তুমি? তো যাই হোক, জামাই বাবা জীবন নিজের মতন, এখন তো মোবাইল সঙ্গী, কিছুক্ষণ বসে টসে তারপর গল্প টল্প করে যে যার মতন খাওয়া দাওয়ার সময়, কই গো বাবা, কি রান্না হয়েছে? ও বৌদি, কি রান্না করেছো গো আজকে মেনুতে কি আছে গো বৌদি, কি আছে গো বৌদি? হ্যাঁ হ্যাঁ, এই দেখে যাও বৌদি কি রান্না করেছে, দেখে যাও। মানে হাজব্যান্ডকে ডাকছে, বাবা জামাই বাবা জীবনকে। জামাই তো দেখে, ঠিকই আছে তো, সাবাস বৌদি, অনেক কিছু হয়েছে, ভালোই তো লাগলো, ভালোই খাওয়া দাওয়া হবে, আর তুমি তো এসছোই বলেই চেপে গেল ব্যাপারটা। তো যাই হোক, হয়ে গেল। মেয়ে জামাই পরের দিন যাবে করছে, পেছন থেকে শাশুড়ি, শ্বশুরের থেকে বেশি শাশুড়ি, কি গো এই তো সবে এলে, কালকে আজকের মধ্যেই যাবে? আজকের মেয়েটা 2 দিন থাক, তুমি তো গিয়েই কাজে ব্যস্ত, যে মেয়েটার সাথে একটু গল্প টল্প করো। তো জামাই বলে, গত সপ্তাহে আমরা কিন্তু আপনার মেয়েকে নিয়ে আমি কিন্তু বাইরে ঘুরে এসেছি, হ্যাঁ 10 দিন আমরা বাইরে ঘুরে এসেছি, এবার তো বাড়ি ফিরতে হবে, আমার কাজকর্ম আছে, সেই দিকে তাকাতে হবে, বাড়িতে বয়স বাবা মা আছেন, বয়স হয়েছে তাদেরও, সেই দিকটাও দেখতে হবে, আমার তো মানে সব দিক তো দেখতে হবে না, আমার বাড়ির পজিশন এরকম, আপনারা তো জানেন সবই, আমাকে তো যেতে হবে। আর কদিন, আর কত আপনার মেয়ে ঘুরবে? মেয়ে ঘোরে না বলে মাথা খান, এই তো মেয়েকে ঘুরিয়ে আনলাম, সেই গল্প করেনি আপনাদের কাছে? হ্যাঁ, সেই গল্প আবার করবে না, তোমার মতন ছেলে হয়, তোমার মতন ছেলে জামাই পেয়েছি কপাল করে, আমরা জামাই পেয়েছি কপাল করে। যাই হোক, জামাই বাবা জীবন তো রেডি, সে চলে যাবেই, মেয়েও যেতে। কী গো মা, বলো না একটু। ও মা বললো, জামাই বলে, না পরে এসে আবার থাকবে, হ্যাঁ এখন না, এই তো ঘুরে এলে, তোমার খারাপ লাগছে না বলতে? কী করে বলছো তুমি? বাড়িতে কাজ আছে, আমার অফিস আছে, সবই তো আছে, জানো তো তুমি। হ্যাঁ যেতে তো হবে। তখন বৌদি এসে যেই দাঁড়ালো, বৌদি ছিল না ফ্রন্টে, সামনে ছিল না, সে দেশে দাঁড়ালো, হ্যাঁ যেতে হবে, মানে বৌদিকে দেখানো যে হ্যাঁ বাড়িতে তো যেতেই হবে, শ্বশুর বাড়িতে সব মেয়েদের জীবন বিয়ের পরে। যাই হোক, তার প্রস্থান হয়ে গেল, বাড়ির কন্যা সন্তান তার শ্বশুরবাড়িতে চলে গেল। এইবার যখন পুত্রবধূ তার শাশুড়ি মায়ের কাছে এসে বলছে, মা অনেক দিন বাড়ি যায়নি, একটু 2 দিনের জন্য যাব বাড়িতে, আমার বাবা মা যেতে বলছে। কি বলছো? এই তো ঘুরে এলে? বাবারে বাবা, তোমার বাবা মাও তেমনি, কি করে বলে গো? হ্যাঁ, কি করে বলে গো? রোজ মেয়েকে বাড়ি যেতে, তাহলে রেখে দিলেই তো পারতো। বিয়ে দিয়েছিল কিসের জন্য? তারা জানে না বিয়ের পরে এত ঘন শ্বশুরবাড়ি যেতে নেই? কিছু শেখায়নি, কিচ্ছু না, মানে কিছু জানেই না। তো যাবে তো যাও, আমাকে আবার বলার কি আছে? যখন যাবেই ঠিক করেছো, আবার বলতে এসছো কেন? আমি পারমিশন দিলেই যাবে, আর না দিলে যাবে না?
বউ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বৌমা পুত্রবধূ, তাহলে মা আমি যাবো না? আমি কি তাই বলেছি? আমি কি তাই বলেছি যে তুমি যাবে না? বলেছি? একবারও বললাম? যা ভালো বোঝো করকে যাও, আমি জানি না বাবু। হয়ে গেল। এবার পুত্রবধূ কী করবে? সে তখন তার হাজব্যান্ডকে, মানে পুত্র সন্তান তার হাজব্যান্ডকে বলল, জানো তো একটু মা যেতে বলছে, বাবা মা অনেক দিন যায়নি। তো ছেলে বললে, হ্যাঁ অনেক দিন তুমি যাওনি, কী করে যাবে বলো? আমাদের বাড়িতে ঘন ঘন গেলে। বলছে, হয় কি, তুমি নিজেও তো দেখছো। বলছে, না হয় না বলেই তো আমি বলি না, আমি তো দেখতেই পাচ্ছি সব হয় না, হওয়ার কথা নয়, কিন্তু অনেক দিন যায়নি তো আমার ইচ্ছা করছে। তো ছেলে বলছে, খুব স্বাভাবিক, বাবা মাকে দেখতে কার না ইচ্ছা করে, এটাই স্বাভাবিক। তা মা বাবাকে বলেছো? না মাকে বলেছি। মা বললো যে মা জানে না ঠিক, মানে মা রাজি নয়, রাজি কিছুই ঠিক মতন বললো না। তুমি একবার বলে দেখো না গো, যদি মা রাজি হয়। বলছে, আচ্ছা ঠিক আছে, বলবো না। তার পুত্র সন্তান গেল তার মায়ের কাছে। পুত্র সন্তান গিয়ে মাকে বললো, মা তোমার বৌমাকে নিয়ে ওর তো খুব যেতে ইচ্ছা করছে, অনেক দিন তো যায়নি, একটু ওর বাবা মাও ডেকেছে, ফোন করে বলছিল একটু যাবে, একটু আমরা তাহলে একটু ঘুরে আসি। আগে বউ এলো, তারপর ছেলে এলো। আদিক্ষেতা দেখলে বাঁচি না, আদিক্ষেতা দেখলে বাঁচি না। বউ শিখিয়ে নিয়ে এসছে, শিখিয়ে পড়িয়ে নিয়ে এলো। হ্যাঁ তা বলো, কি বলছিলে? কোথায় যাবো কথা বলছিলে বাবা? না একটু ওর বাপের বাড়ি যাব, আমার শ্বশুর শাশুড়ি একটু যেতে বলছে, অনেকদিন যায়নি তো। তা আমাকে বলার কি আছে? যখন যাবেই ঠিক করে নিয়েছো, আমাকে বলতে এসছো কেন? কি আমি হ্যাঁ বললে তবে যাবে আর না বললে যাবে না? হ্যাঁ, তারপর আমি যদি না বলি, তারপরে তাই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি হবে। আর যদি হ্যাঁ বলি, তাহলে আমাকে কালকে থেকে রান্নাঘরে ঢুকে আবার রান্না করতে হবে, তাই তো? কাজের লোক যা রান্না করে, মানে সেই আবার আমার ঘাড়ের ওপরই সব কাজ। বিরক্ত লাগে, বিরক্ত হয়ে গেছে, সংসারে থাকতে ইচ্ছা করে না। আর এই বুড়োটাকেও বলি, চলো না বাবা আমরা বুড়ো বুড়ি কোথাও একটু চলে যাই। এ বুড়োও নড়ে না, সহ্য করে। তো যাক, কী বলবো আর, জিজ্ঞেস করতে এসছো দুজনে মিলে, যাও, আর কি বলবো বলো? না বললেই তো তোমাদের খারাপ লাগবে, আর হ্যাঁ বললে ভালো লাগবে। তো যাও, বা ভবিষ্যতে আমি জিজ্ঞেস করতে এসো না, তোমাদের যাবার হলে এমনি চলে যেও, আমাকে জিজ্ঞেস করতে এসো না, কারণ আমি জিজ্ঞেস করলে আমি ঠিক মতন, আমার ভালো লাগছে না। যাও 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 যাও, বাপের বাড়ি যাও, যাও বউকে নিয়ে যাও, যাও যাও যাও, শ্বশুর শাশুড়ি ডেকেছে, যাও যাও। তাহলে বোঝাতে পারলাম বন্ধুরা? বোঝাতে পারলো ছেলের আর মেয়ের, পুত্র সন্তান আর কন্যা সন্তানের তফাৎটা কোথায়? কন্যা সন্তান ধরো পুজোতে তোমাকে কি দিল না দিল সেটা কিছু যায় আসে না। ছেলে কিছু তোমার চাহিদা মতন দিতে না পারলেই, তোকে এত টাকা খরচা করে বড় করছি রে, মনে রাখিস এই ডাক্তারি পাশ করাতে গিয়ে যে কত টাকা আমাদের খরচা হয়েছে, লাখ লাখ টাকা। হ্যাঁ, একটু খেয়াল রাখিস সেগুলো, টাকাগুলো ভস্যে ঘি ঢালা হলো। ছেলের খারাপ লাগছে শুনতে, তারপরে সে তার যথাসাধ্য তার বাবা মায়ের জন্য করছে। আর কন্যা সন্তান, সেও ডাক্তার। মা গো, এ বছরে না আমি আর তোমাদের কিছু দিতে পারছি না গো মা, কিছু মনে করো না, আমি না একটু বিদেশে যাব, একটু কানাডা যাব ঘুরতে তোমার জামাইয়ের সাথে। ও তাই নাকি? ও বাবা, যা যা যা, এবার বলার কি আছে, যা বাবু যা 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 মা, যাও যাও, জামাইকে নিয়ে একটু ঘুরে এসো মা, যাও যাও, বিদেশ দেখবে আমার মেয়ে, যাও যাও যাও। আহা ভগবান, ওদের যাত্রা যেন শুভ হয় ঠাকুর, ওদের যাত্রা যেন শুভ হয়, আমার মেয়েটা যেন সুখী হয় ঠাকুর, ওকে সব দিও, ওর সব মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর, তুমি ওর মঙ্গল করো, ওদের সঙ্গে থেকে ওদের কানাডা যাত্রা যেন শুভ হয়। আজকে এই পর্যন্তই রাখলাম গল্পটা। তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ভালো লাগার পরিবর্তে একটু ভালোবাসা জানিও, তাহলে আমি বাধিত হব, ধন্য হব। গুড নাইট, টাটা।
বলো সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। এখন সানডের সন্ধ্যেবেলা, আর শীতকাল মানেই বুঝতে পারছো, সবাই আমরা জানি বাবা, রাত এই যে 5টার থেকে অন্ধকার শুরু হয় ভাই, ও সেই সকাল 7টা, এখনও 5:30 নাগাদ আলো হয়, কিন্তু আরও ঘন যখন শীত হবে 6টা 7টা পর্যন্ত যেন একদম অন্ধকার। 6টা তো কোনো ব্যাপারই না, অন্ধকার থাকে, ভালো লাগে না আমার না এতক্ষণ ধরে এত বড় রাত্রির শীতকালে না একেবারেই, ওই জন্য আমার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। শীতকালে ঘুমিয়ে আরাম, কারেন্ট লোডশেডিংয়ের কোনো ব্যাপার থাকে না, কাজ করে এমনি কাজ করে আরাম, কিন্তু কাজের সময়টা বড্ড গণ্ডগোল ভাই। জানি না কে কে আমার সাথে একমত হবে, কিন্তু আমার ভাই এই যে সকাল 7টা, ধরো 7টাই আমি ধরলাম, কি 6টাই ধরলাম, 6টার সময় উঠে ওই হাড় কাঁপানি এতে কাজ করতে করতে আমরা উঠেই বিছানা থেকে নেবে কাজ করতে একটু কষ্ট হয়, তারপরে কতক্ষণ, ওই ধরো 6টার থেকে বিকেল 3টে অন্ধকার হতে শুরু করলো। এর মধ্যে এত কাজ সামলানো না ভাই, যাদের কাজের লোক নেই আমার মতন, একার হাতে সব করতে হয়, আবার যাদের কাজের লোক আছে তাদেরও একটুখানি তো হেল্প হয়, তা আমার মতন যাদের নেই, এই একা হাতে না, তারপরে কচি খুকি তো নয়, একা হাতে এত সামলানো ভাই মুখের কথা নয়। তার মধ্যে একটু বাই আছে পিটপিটানি, বাইটাও আবার আমার নিজস্ব ব্যাপার, এটা আমার নিজস্ব বলতে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে, এটা নিজস্ব ব্যাপার, তো নিজস্ব ব্যাপার আমার বলতে কোথাও কোনো অসুবিধা না থাকারই কথা। একটু বাই আছে জানো তো, পরিষ্কার পিটপিটানি একটু বাই আছে, তো সেই বাই মেটাতে গিয়েও তো আমার বেশ খানিকটা দেরি হয়। হ্যাঁ, মানে যতক্ষণ না মনের মতন হচ্ছে ততক্ষণ আমি ছাড়তে পারি না। তাও তো আগে অনেক ছিল, ইয়ং বয়সে অনেক ছিল, আস্তে 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 যত মানে দিন দিন তো বুড়ি সবাই হচ্ছি, বুড়ো বুড়ি হচ্ছি, প্রত্যেকেই হব, হয়ে এসছি, এটাই তো নিয়ম জীবনে, এটাই নিয়ম। তো বয়স বাড়ছে তো অনেকটা কমিয়ে ফেলেছি, মানে কী বলো তো, কমিয়ে ফেলেছি বললে ভুল হবে, অটোমেটিক্যালি নিজের থেকে ছেড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু, যে থাক কালকে করলেও হবে, রোজ না করলেও হবে, এরকম একটা জায়গা এসেই যায় সবার। তা আমারও আস্তে আস্তে অনেক কিছু ব্যাপারেই এসেছে, ঠিক আছে পরিষ্কার তো আছে, আগামীকাল করে নেবো, আগামীকাল আবার এই অন্য কাজটা করব না, ওই কাজটা করব, মানে এখন হচ্ছে কি, রোজ যে দরকারি কাজগুলো সেগুলো আগে করে নাও, তারপরে রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর মোছাটা কিন্তু 2 দিন অন্তর করলেও হয়, কারণ এই এত বড় বাড়ি মোছা, আর যখন ভালো করে ঝাড় দিই 2 দিন 3 দিন অন্তর অন্তর মুছলে না গায়ে লাগে না। হ্যাঁ, তা আজকে আমি নিজের কথাই বলছি, মানে রান্নাঘরটা রেগুলার মুছতে হয়, ঠাকুরঘর তো মুছতেই হবে, আর ওই পুরনো যে রান্নাঘর যেখানে ওয়াশিং মেশিন রেখেছি সেটাও মুছতে হয়, আর ডাইনিং জায়গাটা মুছতে হয়, তাহলে বাকি কী থাকলো, 3টে মাত্র ঘর বাকি থাকলো, বলো না। এইভাবেই আমাকে এখন বুঝে সুঝে কাজ করতে হয়, অনেক কাজ কমিয়ে ফেলেছি আগের থেকে, কিন্তু নিজেদের জিনিস নিজেরা এইভাবেই করি আমি। মানে আমার মনে হয় বাড়ির লোকরা বলে এক এক দিন এক একটা ঘর মুছবে, রোজই মোছো, কিন্তু এক এক দিন এক একটা, তো সেই সিস্টেমেই আস্তে আস্তে আসতে হবে। আজকে ছেলের ঘরটা, তারপরে আমাদের ঘরটা, তারপরে সামনের ঘর, তারপরে ওই ঘর, তারপরে এই ঘর, তারপরে এইখানটা, মানে প্রচুর আছে ভাই, সামনে বারান্দা আছে, সব মুছতে হয়। আজকে অনেকেই ভাবে যে আমি কি বলতে বসছি, ভাই আমি নিজের কথা বলছি, আজকে কাউরির কথা আমি এখনও পর্যন্ত বলিনি, যদি ইচ্ছা আছে একটু একটু বলবো তখন শুরু করব, আগে নিজের কথা তো বলি, রোজই তো লোকের কথা বলি, আজকে নিজের কথা আগে বলি, তারপর লোকের কথা বলবো। তো যাই হোক, এইভাবেই করব। আর রান্না তো করেই রেখেছি, এখন একটু লুচি করব, আলুর দম করে রেখেছি, আর ফুলকপি আলু ভেজে রেখেছি, মিষ্টি আনাই আছে, ছেলে এনে দিয়ে গেছে, একটু লুচি করব। আমরা আবার কী বলো তো, গুড়ে বাড়ুচ্ছে, হ্যাঁ মানে গুড়ে বাড়ুচ্ছে বলতে তার মানে এটা বুঝো না, মানে ভেবে নিও না যে গুড় খাচ্ছি না, আমাদের মিষ্টিটা একটু লাগে জানো তো, ভাতের সঙ্গেও শেষ পাতে একটু চাটনি মিষ্টি মিষ্টি না হলে না খেয়ে শান্তি হয় না, কিছুতেই শান্তি হয় না, কিন্তু রোজ তো মিষ্টি খাওয়া ভালো না, যার জন্যই অনেক সময় স্কিপ করে যায়। আর রাত্রিবেলা তো সে 1 চামচ বোঁদে হলেও কিন্তু খেতে হবে, আর কিছু না থাকলে চিনি বা বাতাসা, গুড়ের বাতাসাই এনে রাখি বেশ ম্যাক্সিমাম, আর সেটাও যখন থাকে না, চিনি তো মোটামুটি থাকে,
সেই ওইটুকু চিনি দিয়েও খেতে হবে, মানে খেতে ভাই হবে, মিষ্টি খেতে হবে। এমনি ঠাকুরের প্রসাদ যখন থাকছে খাচ্ছি, কিন্তু মিষ্টি ছাড়া খাওয়াটা যেন কমপ্লিট হয় না। তুমি ধরো 2, 3, 4টে লুচি খেলে, তার মধ্যে শেষেরটা যদি একটু মিষ্টি ছাড়া খাও না, মনে হবে দূর কিছুই এখনো পেটই ভরলো না। আর যেই না একটু মিষ্টি দিয়ে খাবো, ওই 4টেতেই এনাফ হয়ে যায়। ওই জন্য মিষ্টি একটা লাগবেই। হ্যাঁ, খাওয়ার পরিমাণ কমাতে গেলেও লাগবে, নিজেদের মানসিক শান্তি পাওয়ার জন্যই লাগবে। আর রোজ মিষ্টি খাওয়া ভালো নয়। দেখো কোনটা ভালো তোমরা বলতে পারবে? কোনটা ভালো? আমার তো মনে হয় মিষ্টি কেন, সব কিছুতে এখন বিষ, সব কিছুই তো হাইব্রিডের। তাহলে কোনটা ভালো? শুধু চিনির ওপরেই যত খার পড়লো, চিনির ওপরেই খার, আর কিছুর ওপর খার নেই। এই যে ডাল খাচ্ছি, চাল খাচ্ছি, সবই তো পাউডার মেশানো। সবটা সবজি, বছরে 4বার 5বার একটা গাছে কাঁচা লঙ্কা হচ্ছে, ফলনও তেমনি হচ্ছে, কিন্তু স্বাদ কিছু করার নেই। ফুলও তাই, ফলও তাই, ডিমও তাই, মাংসও তাই, সবই তো হাইব্রিডের তো হচ্ছে। তাহলে কোনটা খাওয়া ভালো? সব বাদ দিলাম, শুধু চিনিকেই একদম আর্কেবেল বানিয়ে দিলাম। চিনি খেলেই দুনিয়ার অসুখ হচ্ছে, এবার চিনিটা অ্যাভয়েড করতে হবে। বাবা চিনিটা খাবো না, চিনিটা খেলেই সব কিছু হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, পৃথিবী এদিক ওদিক হচ্ছে, চিনিটা খাওয়া যাবে না। ভাই এইসব নকশা দেখলে না আমার মাথা, কেন মাথার থেকে পা পর্যন্ত জ্বলে যায়, আবার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়, 2 রকমভাবেই জ্বলতে শুরু করে। সুতরাং যা যা আছে, যা যা খেয়ে বড় হয়েছি, যা যা আছে, যখন বিষ খাচ্ছি তখন পুরো বিষটাই আমি জেনে শুনে পান করব। আমি যে গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি জেনে শুনে বিষ করেছি পান, একটা, হ্যাঁ একটা মনে আছে গান, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কলিটা মনে এলো। সবটাই খাবো, চিনিও বাদ দেবো না, আমরা পছন্দ করি না। যা আছে আমার বাড়ির লোককে যদি বলে তুমি কোনটা ভালো খাচ্ছ, কোনটা ভালো খাচ্ছ যে শুধু চিনির ওপর একদম তোমাকে পয়েন্ট আউট করতে হবে? সব খাও, সব খাও, সব খাও, যা হবার তাই হবে, কপালে যা আছে তাই হবে। বেশি সাবধান থাকলে বেশি অসুখ চেপে ধরে। অনেকে আছে দেখবে একটু কিছু হলে ডাক্তারের আন্ডারেই থাকতে ভালোবাসে, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে। দেখ একটা বয়সের পরে ডাক্তারের আন্ডারে আমরা না চাইলেও থাকতে হবে, সবাইকে থাকতেই হবে। কিন্তু যতক্ষণ পারবো খেটে খুঁটে স্বাভাবিক ছন্দ বজায় করে চলাটাই তো ভালো লাগে, না তাই না? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে জানো তো, যারা যে কথা বললেই দেখেছি তুমি চেক আপ করাও না, 6 মাস অন্তর অন্তর চেক আপ করাবে। আর তারা আবার সেটা ঠিক বলেছে, চেক আপ বয়স হলে একটা চেক আপ করার দরকার আছে, একদম ঠিক বলেছে। কিন্তু তারা কি করে, প্রত্যেক মাসে চেক আপ করে একেবারে এদিক থেকে ওদিক হয় না। আর দেখছি তারাই বেশি ভোগে, জানো তো, তাদেরই বেশি ভোগান্তি আমি দেখছি। একটু কিছু হলে পাটাই, জানো তো, দেখা হলে এই পাটায় না বড্ড ব্যথা, তারপরে আবার ধরো পরের দিন দেখা হলো এই হাতটাই না বড্ড ব্যথা। আমি দেখছি তারা কিন্তু 24 ঘন্টা চেক আপের মধ্যেই আছে, তারাই বেশি এইসব করে, মানে ওষুধ ছাড়া তারা বাঁচবে না। তাদের কাছে কি, চিনি খেও না, চিনি খাচ্ছ, চিনি খেও না, চিনি খেও না, চিনির বদলে কি বলে যে কি জাগরি পাউডার না কি একটা আছে, বললাম যে সব কথা এই মুহূর্তে মনে পড়ছে না, আছে, তারপরে স্যাকারিন আছে, তারপরে আরও কত কিছু আছে। যাই হোক, সব কথা এখন মনে করতে পারছি না। দেখতেই পাচ্ছ হাই উঠছে। এখন ওই লুচি কটা ভেজে নম করে এখানে রেখে দিয়ে যদি ঘুমাতে পাই তাহলে ভালো লাগে, কিন্তু তাতেও ভালো লাগবে না। তো যাই হোক, তাদের দেখেছি চিনিটা খেও না, চিনিটা অ্যাভয়েড করো, মানে এত গম্ভীর হয়ে তোমাদের বলবে না, চিনিটা অ্যাভয়েড করো। আর আমার ছেলের বাবা না আমাদের দিকে তাকিয়ে হাসে যে চিনিটা অ্যাভয়েড করতে বলছে, শুনেছো তো, দাদা দিদি আমাদের চিনিটা অ্যাভয়েড করতে বলছে। মানে চিনি কম খাও ঠিক আছে, বেশি কোনোটাই খেও না, চিনির ওপরে খার ফেলো না কোনো জিনিস। সব জিনিস সবজি টবজি একটু গরম জলটা ফেলে দিয়ে খাওয়া বুদ্ধিমানের কাজ। প্রথমে তো কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়, কিন্তু হয় না ভাই সবসময়। কিন্তু যখন হয়ে যাবে তখন বেশি করে এক জায়গায় গরম জল করে রাখো, যে সবজিটা বানাবে সে গরম জলে অন্তত 5 মিনিট ভিজিয়ে রাখো, রেখে করো। তারপরে কি মানুষের হচ্ছে না? হচ্ছে না। যখন যেটা হবার তখন অবশ্যই হবে, হবেই হবে। আমরা না হয় ভুগছি,
এখনকার দিনে। আগেকার দিনে মানুষের কি হতো, তারা কি ভোগেনি? তবে তারা আমাদের থেকে অনেক স্ট্রং, অনেক স্ট্রং, অনেক দাঁত ভালো, চোখ ভালো, চুল ভালো, স্কিন ভালো, সব কিছু, শ্রবণ শক্তি ভালো, ঘ্রাণ শক্তি ভালো, সব কিছু, উঠতে বসতে পারে তারা, সব কিছু ভালো। ওই জন্য যখন যেটা হবার তখন সেটা হবে। এই ভেজালের যুগে কোনো জিনিসটা ভাই আমরা ভালো পাচ্ছি না, ফলেও গণ্ডগোল। এই যে ফল খাবো, ফলেও গণ্ডগোল, কিন্তু তার মধ্যে তো খেতে হচ্ছে, বাঁচতে হচ্ছে, আর বাঁচতে গেলে খেতে হবে। সুতরাং অত কিছু চিন্তা ভাবনা না করে যতটা সম্ভব নিজেদের দ্বারা করার, মানে বাড়ি পরিবারকে ভালো রাখতে গেলে, নিজেদেরকে ভালো রাখতে গেলে ততটাই করার চেষ্টা আমি করি ভাই। বাড়াবাড়ি করে বলে লাভ নেই, আর বাড়াবাড়ি বলার মানুষও আমি নই, পছন্দই করি না। তোমরা দেখছো আর এক কথা আমি বলবো, তোমরা কি ঘাসে মুখ দিয়ে চলছো? আমাকে দেখে তোমরা বুঝছো না? সবই তো বুঝছো। হ্যাঁ, এইবার আসি কিছু ইউটিউবের ব্যাপারে কথা বলতে। দেখো, এত ভিডিও করছি, আচ্ছা বলো তো কার ভালো লাগে 15টা, 20টা, 12টা, 10টা, 11টা, 9টা, 7টা, 4টে, শেষে একটা, কোনো লাইক নেই, ভিউজ, এই ভিউজ আসছে। যারা দাঁড়িয়ে গেছে তাদের আসছে, কিন্তু তাদেরও অনেক কমে গেছে। আর আমার 3 বছর ধরে ঘষটাচ্ছি, দাঁড়াবার কোনো জায়গা পাচ্ছি না ভাই। তারপরে আর তার থেকেও বড় কথা, এটা তো একটা বড় পয়েন্ট গেল, হ্যাঁ, ইউটিউবে টিকে থাকতে গেলে। তারপরেও সাবস্ক্রাইবার দিন দিন লোকের বাড়ছে, আমার কমছে। জানি না কারা এত দয়া করছে আমাকে। এগুলো তো ভালোবাসার ফল, যে সাবস্ক্রাইব করে দিল, দিয়ে টুকটুক টুকটুক করে আবার তুলেও নিচ্ছে। এত ভালোবাসলে আমাকে, আমার তো অসুবিধা হয়ে যাচ্ছে ভাই, মানসিক অসুবিধা হচ্ছে। বেশ খুলে দেখলাম বাড়লো, 2টা 1টা বাড়ছে। ও মা, তারপরে বেশ অনেকক্ষণ পর যখন একটু নিয়ে বসছি, ওমা কমে গেল। এত উপকার কে করছে বলো তো? এত ভালো আমাকে কে বাসছে? হ্যাঁ, এত ভালো কেন বাসছে? হঠাৎ এত ভালোবাসা আমার ওপরে উঠলে উঠছে কেন? সাবস্ক্রাইব করে দিলাম, ওখান থেকে আমার সবার ইউটিউবে, ফেসবুকে সাবস্ক্রাইব করে দিলাম, মিটে গেল। কষ্ট করে করছে, আমার বেলায় কি মনে হচ্ছে যে কি ভিডিওগুলো করছে অন্য কাউরির স্ক্রিপ্ট দেখে পড়ে পড়ে করছে, অন্য কেউ লিখে দিয়েছে পড়ে পড়ে করছে মনে হচ্ছে। তাহলে আমার বেলায় কেন উঠে যাচ্ছে? অনেক দিন ধরে ফলো করছি, করে করে আজকে বলতে বাধ্য হলাম, ভিডিও করছি, বাড়ছে কমছে। এই 700 যে ঠেকেছি না আমি, এই 700 মনে হয় 76 জন, 78 হয়েছিল, 76 হয়ে গেল। ভাবো, অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে এই 700-র মধ্যে ঠেকাঠেকি করে আমি বেঁচে আছি, ইউটিউবে বেঁচে আছি। 700-র মধ্যে না আগে যাই, পরেই যাই। আগে তো যাওয়াতেই পাচ্ছি না ভাই, কোনো রকমভাবে কোনো চান্স পাচ্ছি না। 700 থেকে বেরিয়ে একটু 800টা ছুঁয়ে দেখি কি বলছে। 800-তে, 700-তে এই দুরবস্থা, 800-তে কী বলছে একটু জানতে আমার ভীষণ ইচ্ছা করছে। তাহলে 1000 হলে কি বলবে, ভীষণ জানতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমার কথা তোমাদের কাছে আমি বললাম। সাবস্ক্রাইব লোকের বাড়ে, সবার বাড়ে, আমার কমে। এটা একটা অদ্ভুত কাণ্ড, জানো তো, গিনেস বুকে নাম তোলার মতন বিষয়বস্তু দেখতেই পাচ্ছি। হয়তো কেউ যদি ফলো করে থাকে আমার ভিডিও, সে হয়তো কোনো দিন আমি বেঁচে থাকতে নাম তুলবে, না হলে মরে গেলে নাম তুলবে তো নিশ্চয়ই ভাই। কারণ লোকের সাবস্ক্রাইবার বাড়ে, ভিউজ বাড়ে, আমার কমছে, তুলবে তো নিশ্চয়ই। এরকম একটা ইউটিউবার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তোমাদের বোঝাতে পারছি, তোমরা অনেক কপাল করেছো আমার মতো একটা ইউটিউবার পেয়ে, বন্ধু পেয়ে। আর আমিও অনেক কপাল করেছি। এরকম কপাল কজনের হয় গো, কজনের হয়? এসেছি এখানে, দিন 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 সবার বাড়ছে। আমি এখানে এসেছি, দিন 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 কমের দিকে যাচ্ছে। কজনের হয় এটা 3 বছর ধরে 700? এরপরে কিন্তু হাল ছাড়িনি। বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে আমি কিন্তু বসে আছি। একদিন না একদিন আমি তো দাঁড়াবই, যদি বেঁচে থাকি, যদি ঠাকুর সময় দেয়, আমার কর্মক্ষমতা থাকে, যদি মানসিক ইচ্ছা থাকে, এখন যেটা আছে, তো দাঁড়াবই। এই যেটুকু আমার মধ্যে এখনো পর্যন্ত আছে। তো চলো, এখনও তো ফুচি নয়, লুচি করতে হবে। আর হ্যাঁ, এইবার একটু কন্টেন্টে ফিরে আসি। টিনুর ব্লগ দেখলাম,
দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ, টিনু গেছে ওর দিদির কাছে সাজগোজের ওই যে দিদির কাছে বিয়ের কোণে সেজেছে, এর কাছে আগেও 2-1 বার সেজেছে, আমি দেখেছি 2-1 বার সেজেছে। সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে টিনুর কোণে সাজতে খুব ইচ্ছা হলো 3 বছর পর, এবং কোণে সাজলে এবং বিয়ের ফুল ফুটলো, মনের মতন মানুষ পাচ্ছে না, এই সব বিষয় নিয়ে দিয়েছে। আমার না অবাক লাগছে, মানে মানুষ একটাই পেয়ে গেছে তো এনার্জি লেভেলটা হাই হয়ে গেছে না, এবার প্রত্যেক মুহূর্তে খালি কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট। এই কন্টেন্টের খেলা এরা কিন্তু ভালোই খেলতে পারে, কারণ জানে আমি এই ধরনের ভিডিও দিলেই এখন পাবলিকের হাঁ করে বসে আছে, আমি কখন ভিডিও ছাড়বো, ছাড়া মাত্র পাবলিক লুপে নেবে, নিয়ে কন্ট্রোভার্সির জন্য উগড়ে দেবে, তারপরে ভিউয়ার্সরা আসবে বলতে। ওরা জানো তো, বড় ব্লগাররা না এগুলো জানে, আর জেনে শুনে এই ধরনের থাম্বনেল দেয়। ওরা নিজেরা খুব ভালো জানে যে এইরকম দিলেই বেশি খাবে পাবলিকে, আর খাওয়া মানে ভিউজ হবে আর পয়সাটাও ঢুকবে, এগুলো সব জেনে বুঝেই করা। সুতরাং বিয়ের ফুল ফুটবে, মনের মতন মানুষ পেলাম না, হাসি পাচ্ছে মনের মতো মানুষ পাবে, সময় হলেই পাবে। আমি আজকাল ওই নিয়ে কন্ট্রোভার্সি করতে ভালো লাগছে না, বুঝতেই পারছো। হয়তো আমার এই ভিডিওটা কেউ দেখবেই না, দেখেই না তো যাই হোক, দেখবেই না। কন্ট্রোভার্সি করতে আমার ইচ্ছা করলো না, যাদের ইচ্ছা হয়েছে করেছে, নামিয়ে ফেলেছে। একটা না দেখলাম থাম্বনেলগুলো দেখছিলাম ওইসব, এছাড়া আমি কাউরির ভিডিওই আজকে দেখিনি, কারণ ভালো লাগছে না, এনার্জি লস আছে সত্যি, ঠিক। আর ওই জন্য ভাবলাম চলো নিজের কথাও তো একটু বলতে হবে, আমিও তো একটা মানুষ, কষ্ট করে ভিডিও করি, তাহলে নিজেকে প্রাধান্য দেবো না তাই কি হয়? মধ্যে নিজেকেও প্রাধান্য দিতে হয়, মন কি চাইছে সে তাকে প্রাধান্য দিতে হয়, এগুলো সববার করা দরকার। ওই জন্য আজকে আমি সেইভাবেই ভিডিও করলাম, কোনো প্রেশার নিলাম না টিনুকে নিয়ে, ডিজিটাল ভিখারি নিয়ে, আর কাউকে খুব একটা নিয়ে করিও নি কোনো দিন, 2-1 জনকে নিয়ে করেছি। আমার ভালো লাগে না করতে, মনের মতো কন্টেন্ট না পেলে আমার ভিডিও করতে ভালো লাগে না, এই যা পাবো তাই ওপর। হ্যাঁ, সীমাকে নিয়ে কয়েকটা করেছি, এদের নিয়েই করেছি, কিন্তু ভালো কন্টেন্ট না পেলে খুব একটা কোনো কালেই আমি করিনি। তা আজকে কোনো কন্টেন্টই দেখলাম না। টিনু যেটা বলেছে, দূর ব্যাং, এটা কি কোনো কন্টেন্ট নাকি? ও এখন এরকম রোজ দেবে, এরা রোজ দেবে। ডিজিটাল ভিখারি ওখানে গিয়ে দাদুকে খাটিয়ে হারিম করছে, সপরিবারে একদম বসে খাচ্ছে, দাদুটা খেটে যাচ্ছে, দাদুটা রান্নাবান্না ভালো করে, আর এখানে এই করে যাচ্ছে। তা কার কথা কাকে বলবো বলো? দুজন দিদিকে যা পারে করুক, ওদের ব্যাপার, ওরা যা পারে করুক, ওই নিয়ে আজকের দিনটা অন্তত মাথা ঘামালাম না, আজকে নিজের কথাই বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভেবেছিলাম লাইভে আসবো, না ইচ্ছাও করছে না লাইভে আসতে, একটুখানি অনেক জামা কাপড় আছে জানো তো, কেচে রেখেছি, সেই ঘাটছি লাগিয়েছিলাম সেই তখন থেকে 2 সপ্তাহ হয়ে গেল। এই 2 সপ্তাহ ধরে না আমি মনে হয় খুব কম গুছিয়েছি, ওই জন্য যা 3 পোটলা হয়েছে, তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে। 3 পোটলা, ওই বড় বড় চাদরগুলো নিয়েছিলাম, এমনিতে আমি চাদরে মুড়িয়ে রাখি, তারপরে ভাঁজ করি, কারণ ধুলো লাগবে তো 3 পোটলা। আবার ছেলের ঘরেও ছাদ থেকে তুলে এনে ছেলের ঘরে রেখে এসেছি। এবার ও এসে তো ওর বিছানা যদি ওর জামা কাপড় থাকে, এখন কিছু বলবে না, মানে রাত্রিবেলা শোয়ার সময় স্বাভাবিক বিছানার উপর জামা কাপড় থাকলে সবার অসুবিধায়, মা এটা কোথায় রাখবো, এটাকে আমি মাথায় তুলে মানে তোমরা এটা আমি কোথায় রাখবো, এমন বলো তুমি, এটা আমি কোথায় রাখবো? রাখ একটা কোনো ঘরে রাখ, কোন ঘরে রাখবো? তারপরে সামনের ঘরটাই বলি যে ওই বিছানায় তো কেউ শুই না আমরা, ওখানেই রেখে দে বাবা, নড়ানো সরানো করতে হবে না, ওই কেউ আসছেও না যাচ্ছেও না, আর যে আসে ওই দেখবে, ব্যাস। ছাপোষা বাঙালির বাড়ি, ওই দেখবে, ও যা ভাবার ভাববে, যা হবে তুই রেখে দে ওখানে, আমি যখন পারবো তখন গোছাবো। তা সেইভাবেই রেখে দেয়, দিলে আমার সুবিধা হয়। তো ওইভাবেই থাকতে 3 পোটলা হয়েছে। আজকে তাড়াতাড়ি এটা করে নিয়ে রান্নাঘরের ব্যাপারটা সেরে নিয়ে এদিকে বসবো, কারণ লাইভে এই জন্যই আমি আসবো না, যে লাইভ করলে হবে না, এই কাজগুলো করতে হবে, বহুদিন ধরে পড়ে আছে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 19 মিনিটের হলো, এই পর্যন্ত ঠিক আছে। নিজের কথা আর এর চেয়ে বেশি কী বলবো। গুড নাইট, টাটা। বলো সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। এখন সানডের সন্ধ্যেবেলা, আর শীতকাল মানেই বুঝতে পারছো, সবাই আমরা জানি বাবা, রাত এই যে 5টার থেকে অন্ধকার শুরু হয় ভাই, ও সেই সকাল 7টা, এখনও 5:30 নাগাদ আলো হয়, কিন্তু আরও ঘন যখন শীত হবে 6টা 7টা পর্যন্ত যেন একদম অন্ধকার। 6টা তো কোনো ব্যাপারই না, অন্ধকার থাকে, ভালো লাগে না আমার না এতক্ষণ ধরে এত বড় রাত্রির শীতকালে না একেবারেই, ওই জন্য আমার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। শীতকালে ঘুমিয়ে আরাম, কারেন্ট লোডশেডিংয়ের কোনো ব্যাপার থাকে না, কাজ করে এমনি কাজ করে আরাম, কিন্তু কাজের সময়টা বড্ড গণ্ডগোল ভাই। জানি না কে কে আমার সাথে একমত হবে, কিন্তু আমার ভাই এই যে সকাল 7টা, ধরো 7টাই আমি ধরলাম, কি 6টাই ধরলাম, 6টার সময় উঠে ওই হাড় কাঁপানি এতে কাজ করতে করতে আমরা উঠেই বিছানা থেকে নেবে কাজ করতে একটু কষ্ট হয়, তার উপরে কতক্ষণ, ওই ধরো 6টার থেকে বিকেল 3টে অন্ধকার হতে শুরু করলো। এর মধ্যে এত কাজ সামলানো না ভাই, যাদের কাজের লোক নেই আমার মতন, একার হাতে সব করতে হয়, আবার যাদের কাজের লোক আছে তাদেরও একটুখানি তো হেল্প হয়, তা আমার মতন যাদের নেই, এই একা হাতে না, তারপরে কচি খুকি তো নয়, একা হাতে এত সামলানো ভাই মুখের কথা নয়। তার মধ্যে একটু বাই আছে, পিটপিটানি, বাইটাও আবার আমার নিজস্ব ব্যাপার, এটা আমার নিজস্ব বলতে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে, এটা নিজস্ব ব্যাপার, তো নিজস্ব ব্যাপার আমার বলতে কোথাও কোনো অসুবিধা না থাকারই কথা। একটু বাই আছে জানো তো, পরিষ্কার পিটপিটানি একটু বাই আছে, তো সেই বাই মেটাতে গিয়েও তো আমার বেশ খানিকটা দেরি হয়। হ্যাঁ, মানে যতক্ষণ না মনের মতন হচ্ছে ততক্ষণ আমি ছাড়তে পারি না। তাও তো আগে অনেক ছিল, ইয়ং বয়সে অনেক ছিল, আস্তে 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 যত মানে দিন দিন তো বুড়ি সবাই হচ্ছি, বুড়ো বুড়ি হচ্ছি, প্রত্যেকেই হব, হয়ে এসছি, এটাই তো নিয়ম জীবনে, এটাই নিয়ম। তো বয়স বাড়ছে তো অনেকটা বাই কমিয়ে ফেলেছি, মানে কী বলো তো, কমিয়ে ফেলেছি বললে ভুল হবে, অটোমেটিক্যালি নিজের থেকে ছেড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু, যে থাক কালকে করলেও হবে, রোজ না করলেও হবে, এরকম একটা জায়গা এসেই যায় সবার। তা আমারও আস্তে আস্তে অনেক কিছু ব্যাপারেই এসেছে, ঠিক আছে পরিষ্কার তো আছে, আগামীকাল করে নেবো, আগামীকাল আবার এই অন্য কাজটা করব না, ওই কাজটা করব, মানে এখন হচ্ছে কি, রোজ যে দরকারি কাজগুলো সেগুলো আগে করে নাও, তারপরে রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর মোছাটা কিন্তু 2 দিন অন্তর করলেও হয়, কারণ এই এত বড় বাড়ি মোছা, আর যখন ভালো করে ঝাড় দিই 2 দিন 3 দিন অন্তর অন্তর মুছলে না গায়ে লাগে না। হ্যাঁ, তা আজকে আমি নিজের কথাই বলছি, মানে রান্নাঘরটা রেগুলার মুছতে হয়, ঠাকুরঘর তো মুছতেই হবে, আর ওই পুরনো যে রান্নাঘর যেখানে ওয়াশিং মেশিন রেখেছি সেটাও মুছতে হয়, আর ডাইনিং জায়গাটা মুছতে হয়, তাহলে বাকি কী থাকলো, 3টে মাত্র ঘর বাকি থাকলো, বলো না। এইভাবেই আমাকে এখন বুঝে সুঝে কাজ করতে হয়, অনেক কাজ কমিয়ে ফেলেছি আগের থেকে, কিন্তু নিজেদের জিনিস নিজেরা এইভাবেই করি আমি। মানে আমার মনে হয় বাড়ির লোকরা বলে এক এক দিন এক একটা ঘর মুছবে, রোজই মোছো, কিন্তু এক এক দিন এক একটা, তো সেই সিস্টেমেই আস্তে আস্তে আসতে হবে। আজকে ছেলের ঘরটা, তারপরে আমাদের ঘরটা, তারপরে সামনের ঘর, তারপরে ওই ঘর, তারপরে এই ঘর, তারপরে এইখানটা, মানে প্রচুর আছে ভাই, সামনে বারান্দা আছে, সব মুছতে হয়। আজকে অনেকেই ভাবে যে আমি কি বলতে বসছি, ভাই আমি নিজের কথা বলছি, আজকে কাউরির কথা আমি এখনও পর্যন্ত বলিনি, যদি ইচ্ছা আছে একটু একটু বলবো তখন শুরু করব, আগে নিজের কথা তো বলি, রোজই তো লোকের কথা বলি, আজকে নিজের কথা আগে বলি, তারপর লোকের কথা বলবো। তো যাই হোক, এইভাবেই করব। আর রান্না তো করেই রেখেছি, এখন একটু লুচি করব, আলুর দম করে রেখেছি, আর ফুলকপি আলু ভেজে রেখেছি, মিষ্টি আনাই আছে, ছেলে এনে দিয়ে গেছে, একটু লুচি করব। আমরা আবার কী বলো তো, গুড়ে বাড়ুচ্ছে, হ্যাঁ, মানে গুড়ে বাড়ুচ্ছে বলতে তার মানে এটা বুঝো না, মানে ভেবে নিও না যে গুড় খাচ্ছি না, আমাদের মিষ্টিটা একটু লাগে জানো তো, ভাতের সঙ্গেও শেষ পাতে একটু চাটনি মিষ্টি মিষ্টি না হলে না খেয়ে শান্তি হয় না, কিছুতেই শান্তি হয় না, কিন্তু রোজ তো মিষ্টি খাওয়া ভালো না, যার জন্যই অনেক সময় স্কিপ করে যায়। আর রাত্রিবেলা তো
সে 1 চামচ বোঁদে হলেও কিন্তু খেতে হবে। আর কিছু না থাকলে চিনি বা বাতাসা, গুড়ের বাতাসাই এনে রাখি বেশি ম্যাক্সিমাম। আর সেটাও যখন থাকে না, চিনি তো মোটামুটি থাকে, সেই ওইটুকু চিনি দিয়েও খেতে হবে। মানে খেতে ভাই হবে, মিষ্টি খেতে হবে। এমনি ঠাকুরের প্রসাদ যখন থাকছে খাচ্ছি, কিন্তু মিষ্টি ছাড়া খাওয়াটা যেন কমপ্লিট হয় না। তুমি ধরো 2, 3, 4টে লুচি খেলে, তার মধ্যে শেষেটা যদি একটু মিষ্টি ছাড়া খাও না, মনে হবে দূর কিছুই এখনো পেটই ভরলো না। আর যেই না একটু মিষ্টি দিয়ে খাবো, ওই 4টেতেই এনাফ হয়ে যায়। ওই জন্য মিষ্টি একটা লাগবেই। হ্যাঁ, খাওয়ার পরিমাণ কমাতে গেলেও লাগবে, নিজেদের মানসিক শান্তি পাওয়ার জন্যই লাগবে। আর রোজ মিষ্টি খাওয়া ভালো নয়। দেখো কোনটা ভালো তোমরা বলতে পারবে? কোনটা ভালো? আমার তো মনে হয় মিষ্টি কেন, সব কিছুতে এখন বিষ, সব কিছুই তো হাইব্রিডের। তাহলে কোনটা ভালো? শুধু চিনির ওপরেই যত খার পড়লো, চিনির ওপরেই খার, আর কিছুর ওপর খার নেই। এই যে ডাল খাচ্ছি, চাল খাচ্ছি, সবই তো পাউডার মেশানো। সবটা সবজি, বছরে 4বার 5বার একটা গাছে কাঁচা লঙ্কা হচ্ছে, ফলনও তেমনি হচ্ছে, কিন্তু স্বাদ কিছু করার নেই। ফুলও তাই, ফলও তাই, ডিমও তাই, মাংসও তাই, সবই তো হাইব্রিডের তো হচ্ছে। তাহলে কোনটা খাওয়া ভালো? সব বাদ দিলাম, শুধু চিনিকেই একদম আর্কেবেল বানিয়ে দিলাম। চিনি খেলেই দুনিয়ার অসুখ হচ্ছে, এবার চিনিটা অ্যাভয়েড করতে হবে। বাবা চিনিটা খাবো না, চিনিটা খেলেই সব কিছু হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, পৃথিবী এদিক ওদিক হচ্ছে, চিনিটা খাওয়া যাবে না। ভাই এইসব নকশা দেখলে না আমার মাথার থেকে পা পর্যন্ত জ্বলে যায়, আবার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়, 2 রকমভাবেই জ্বলতে শুরু করে। সুতরাং যা আছে, যা খেয়ে বড় হয়েছি, যা আছে, যখন বিষ খাচ্ছি তখন পুরো বিষটাই আমি জেনে শুনে পান করব। আমি যে গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি জেনে শুনে বিষ করেছি পান, একটা, হ্যাঁ একটা মনে আছে গান, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কলিটা মনে এলো। সবটাই খাবো, চিনিও বাদ দেবো না, আমরা পছন্দ করি না। যা আছে আমার বাড়ির লোককে যদি বলে তুমি কোনটা ভালো খাচ্ছ যে শুধু চিনির ওপর একদম তোমাকে পয়েন্ট আউট করতে হবে? সব খাও, যা হবার তাই হবে, কপালে যা আছে তাই হবে। বেশি সাবধান থাকলে বেশি অসুখ চেপে ধরে। অনেকে আছে দেখবে একটু কিছু হলে ডাক্তারের আন্ডারেই থাকতে ভালোবাসে, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে। দেখ একটা বয়সের পরে ডাক্তারের আন্ডারে আমরা না চাইলেও থাকতে হবে, সবাইকে থাকতেই হবে। কিন্তু যতক্ষণ পারবো খেটে খুঁটে স্বাভাবিক ছন্দ বজায় করে চলাটাই তো ভালো লাগে, না তাই না? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে জানো তো, যারা যে কথা বললেই দেখেছি তুমি চেক আপ করাও না, 6 মাস অন্তর চেক আপ করাবে। আর তারা আবার সেটা ঠিক বলেছে, চেক আপ বয়স হলে একটা চেক আপ করার দরকার আছে, একদম ঠিক বলেছে। কিন্তু তারা কি করে, প্রত্যেক মাসে চেক আপ করে একেবারে এদিক থেকে ওদিক হয় না। আর দেখছি তারাই বেশি ভোগে, জানো তো, তাদেরই বেশি ভোগান্তি আমি দেখছি। একটু কিছু হলে পাটাই, জানো তো, দেখা হলে এই পাটায় না বড্ড ব্যথা, তারপরে আবার ধরো পরের দিন দেখা হলো এই হাতটায় না বড্ড ব্যথা। আমি দেখছি তারা কিন্তু 24 ঘন্টা চেক আপের মধ্যেই আছে, তারাই বেশি এইসব করে, মানে ওষুধ ছাড়া তারা বাঁচবে না। তাদের কাছে কি, চিনি খেও না, চিনি খাচ্ছ, চিনি খেও না, চিনির বদলে কী বলে যে কি জাগরি পাউডার না কি একটা আছে, বললাম যে সব কথা এই মুহূর্তে মনে পড়ছে না, আছে, তারপরে স্যাকারিন আছে, তারপরে আরও কত কিছু আছে। যাই হোক, সব কথা এখন মনে করতে পারছি না। দেখতেই পাচ্ছ হাই উঠছে। এখন ওই লুচি কটা ভেজে নমনম করে এখানে রেখে দিয়ে যদি ঘুমোতে পাই তাহলে ভালো লাগে, কিন্তু তাতেও ভালো লাগবে না। তো যাই হোক, তাদের দেখেছি চিনিটা খেও না, চিনিটা অ্যাভয়েড করো, মানে এত গম্ভীর হয়ে তোমাদের বলবে না, চিনিটা অ্যাভয়েড করো। আর আমার ছেলের বাবা না আমাদের দিকে তাকিয়ে হাসে যে চিনিটা অ্যাভয়েড করতে বলছে, শুনেছো তো, ওই দাদা দিদি আমাদের চিনিটা অ্যাভয়েড করতে বলছে। মানে চিনি কম খাও ঠিক আছে, বেশি কোনোটাই খেও না, চিনির ওপরেই খার ফেলো না কোনো জিনিস। সব জিনিস সবজি টবজি একটু গরম জলটা ফেলে দিয়ে খাওয়া বুদ্ধিমানের কাজ। প্রথমে তো কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়, কিন্তু হয় না ভাই সবসময়। কিন্তু যখন হয়ে যাবে তখন বেশ
বেশি করে এক জায়গায় গরম জল করে রাখো, যে সবজিটা বানাবে সে গরম জলে অন্তত 5 মিনিট ভিজিয়ে রাখো, রেখে করো। তারপরে কি মানুষের হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না? যখন যেটা হবার তখন অবশ্যই হবে, হবেই হবে। আমরা না হয় ভুগছি এখনকার দিনে, আগেকার দিনে মানুষের কি হতো? তারা কি ভোগেনি? তবে তারা আমাদের থেকে অনেক স্ট্রং, অনেক স্ট্রং, অনেক দাঁত ভালো, চোখ ভালো, চুল ভালো, স্কিন ভালো, সব কিছু, শ্রবণ শক্তি ভালো, ঘ্রাণ শক্তি ভালো, সব কিছু, উঠতে বসতে পারে তারা, সব কিছু ভালো। ওই জন্য যখন যেটা হবার তখন সেটা হবে। এই ভেজালের যুগে কোনো জিনিসটা ভাই আমরা ভালো পাচ্ছি না, ফলেও গণ্ডগোল। এই যে ফল খাবো, ফলেও গণ্ডগোল, কিন্তু তার মধ্যে তো খেতে হচ্ছে, বাঁচতে হচ্ছে, আর বাঁচতে গেলে খেতে হবে। সুতরাং অত কিছু চিন্তা ভাবনা না করে যতটা সম্ভব নিজেদের দ্বারা করার, মানে বাড়ির পরিবারকে ভালো রাখতে গেলে, নিজেদেরকে ভালো রাখতে গেলে ততটাই করার চেষ্টা আমি করি ভাই। বাড়াবাড়ি করে বলে লাভ নেই, আর বাড়াবাড়ি বলার মানুষও আমি নই, পছন্দই করি না। তোমরা দেখছো আর এক কথা আমি বলবো, তোমরা কি ঘাসে মুখ দিয়ে চলছো? আমাকে দেখে তোমরা বুঝছো না? সবই তো বুঝছো। হ্যাঁ, এইবার আসি কিছু ইউটিউবের ব্যাপারে কথা বলতে। দেখো, এত ভিডিও করছি, এত ভিডিও করছি, এত ভিডিও করছি, আচ্ছা বলো তো কার ভালো লাগে 15টা, 20টা, 12টা, 10টা, 11টা, 9টা, 7টা, 4টে, শেষে একটা, কোনো লাইক নেই, ভিউজ, এই ভিউজ আসছে। যারা দাঁড়িয়ে গেছে তাদের আসছে, কিন্তু তাদেরও অনেক কমে গেছে। আর আমার 3 বছর ধরে ঘষটাচ্ছি, দাঁড়াবার কোনো জায়গা পাচ্ছি না ভাই। তারপরে আর তার থেকেও বড় কথা, এটা তো একটা বড় পয়েন্ট গেল, হ্যাঁ, ইউটিউবে টিকে থাকতে গেলে। তারপরেও সাবস্ক্রাইবার দিন দিন লোকের বাড়ছে, আমার কমছে। জানি না কারা এত দয়া করছে আমাকে। এগুলো তো ভালোবাসার ফল, যে সাবস্ক্রাইব করে দিল, দিয়ে টুকটুক টুকটুক করে আবার তুলেও নিচ্ছে। এত ভালোবাসলে আমাকে, আমার তো অসুবিধা হয়ে যাচ্ছে ভাই, মানসিক অসুবিধা হচ্ছে। বেশ খুলে দেখলাম বাড়লো, 2টা 1টা বাড়ছে। ও মা, তারপরে বেশ অনেকক্ষণ পর যখন একটু নিয়ে বসছি, ওমা কমে গেল। এত উপকার কে করছে বলো তো? এত ভালো আমাকে কে বাসছে? হ্যাঁ, এত ভালো কেন বাসছে? হঠাৎ এত ভালোবাসা আমার ওপরে উঠলে উঠছে কেন? সাবস্ক্রাইব করে দিলাম, ওখান থেকে আমার সবার ইউটিউবে, ফেসবুকে সাবস্ক্রাইব করে দিলাম, মিটে গেল। কষ্ট করে করছে, আমার বেলায় কি মনে হচ্ছে যে কি ভিডিওগুলো করছে অন্য কাউরির স্ক্রিপ্ট দেখে পড়ে পড়ে করছে, অন্য কেউ লিখে দিয়েছে পড়ে পড়ে করছে মনে হচ্ছে। তাহলে আমার বেলায় কেন উঠে যাচ্ছে? অনেক দিন ধরে ফলো করছি, করে করে আজকে বলতে বাধ্য হলাম, ভিডিও করছি, বাড়ছে কমছে। এই 700 যে ঠেকেছি না আমি, এই 700 মনে হয় 76 জন, 78 হয়েছিল, 76 হয়ে গেল। ভাবো, এই অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে এই 700-র মধ্যে ঠাকাঠাকি করে আমি বেঁচে আছি, ইউটিউবে বেঁচে আছি। 700-র মধ্যে না আগে যাই, পরেই যাই। আগে তো যাওয়াতেই পাচ্ছি না ভাই, কোনো রকমভাবে কোনো চান্স পাচ্ছি না। 700 থেকে বেরিয়ে একটু 800টা ছুঁয়ে দেখি কি বলছে। 800-তে, 700-তে এই দুরবস্থা, 800-তে কী বলছে একটু জানতে আমার ভীষণ ইচ্ছা করছে। তাহলে 1000 হলে কি বলবে, ভীষণ জানতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমার কথা তোমাদের কাছে আমি বললাম। সাবস্ক্রাইব লোকের বাড়ে, সবার বাড়ে, আমার কমে। এটা একটা অদ্ভুত কাণ্ড, জানো তো, গিনেস বুকে নাম তোলার মতন বিষয়বস্তু দেখতেই পাচ্ছি। হয়তো কেউ যদি ফলো করে থাকে আমার ভিডিও, সে হয়তো কোনো দিন আমি বেঁচে থাকতে নাম তুলবে, না হলে মরে গেলে নাম তুলবে তো নিশ্চয়ই ভাই। কারণ লোকের সাবস্ক্রাইবার বাড়ে, ভিউজ বাড়ে, আমার কমছে, তুলবে তো নিশ্চয়ই। এরকম একটা ইউটিউবার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তোমাদের বোঝাতে পারছি, তোমরা অনেক কপাল করেছো আমার মতো একটা ইউটিউবার পেয়ে, বন্ধু পেয়ে। আর আমিও অনেক কপাল করেছি। এরকম কপাল কজনের হয় গো, কজনের হয়? এসেছি এখানে, দিন 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 সবার বাড়ছে। আমি এখানে এসেছি, দিন 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 কমের দিকে যাচ্ছে। কজনের হয় এটা 3 বছর ধরে 700? এরপরে কিন্তু হাল ছাড়িনি। বাবা লোকনাথ ঠাকুরকে ডেকে আমি কিন্তু বসে আছি। একদিন না একদিন আমি তো দাঁড়াবই, যদি বেঁচে থাকি, যদি ঠাকুর সময় দেয়, আমার কর্মক্ষমতা থাকে।
যদি মানসিক ইচ্ছা থাকে, এখন যেটা আছে, তো দাঁড়াবই। এই জেদটুকু আমার মধ্যে এখনো পর্যন্ত আছে। তো চলো, এখনও তো ফুচি নয়, লুচি করতে হবে। আর হ্যাঁ, এইবার একটু কন্টেন্টে ফিরে আসি। টিনুর ব্লগ দেখলাম। দেখো, আমি একটা কথা বলি, হ্যাঁ, টিনু গেছে ওর দিদির কাছে সাজগোজের, ওই যে দিদির কাছে বিয়ের কোণে সেজেছে, এর কাছে আগেও 2-1বার সেজেছে, আমি দেখেছি 2-1বার সেজেছে। সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে টিনুর কোণে সাজতে খুব ইচ্ছা হলো 3 বছর পর, এবং কোণে সাজলে এবং বিয়ের ফুল ফুটলো, মনের মতন মানুষ পাচ্ছে না, এই সব বিষয় নিয়ে দিয়েছে। আমার না অবাক লাগছে, মানে মানুষ একটাই পেয়ে গেছে তো এনার্জি লেভেলটা হাই হয়ে গেছে না, এবার প্রত্যেক মুহূর্তে খালি কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট। এই কন্টেন্টের খেলা এরা কিন্তু ভালোই খেলতে পারে, কারণ জানে আমি এই ধরনের ভিডিও দিলেই এখন পাবলিকের হাঁ করে বসে আছে, আমি কখন ভিডিও ছাড়বো, ছাড়া মাত্র পাবলিক লুপে নেবে, নিয়ে কন্ট্রোভার্সির জন্যে উগড়ে দেবে, তারপরে ভিউয়ার্সরা আসবে বলতে। ওরা জানো তো, বড় ব্লগাররা না এগুলো জানে, আর জেনে শুনে এই ধরনের থাম্বনেল দেয়। ওরা নিজেরা খুব ভালো জানে যে এইরকম দিলেই বেশি খাবে পাবলিকে, আর খাওয়া মানে ভিউজ হবে আর পয়সাটাও ঢুকবে, এগুলো সব জেনে বুঝেই করা। সুতরাং বিয়ের ফুল ফুটবে, মনের মতন মানুষ পেলাম না, হাসি পাচ্ছে। মনের মতো মানুষ পাবে, সময় হলেই পাবে। আমি আজকাল ওই নিয়ে কন্ট্রোভার্সি করতে ভালো লাগছে না, বুঝতেই পারছো। হয়তো আমার এই ভিডিওটা কেউ দেখবেই না, দেখেই না, তো যাই হোক, দেখবেই না। কন্ট্রোভার্সি করতে আমার ইচ্ছা করলো না। যাদের ইচ্ছা হয়েছে করেছে, নামিয়ে ফেলেছে। একটা না দেখলাম, থাম্বনেলগুলো দেখছিলাম ওইসব, এছাড়া আমি কাউরির ভিডিওই আজকে দেখিনি, কারণ ভালো লাগছে না, এনার্জি লস আছে। সত্যি ঠিক। আর ওই জন্য ভাবলাম চলো, নিজের কথাও তো একটু বলতে হবে। আমিও তো একটা মানুষ, কষ্ট করে ভিডিও করি, তাহলে নিজেকে প্রাধান্য দেবো না তাই কি হয়? মধ্যে মধ্যে নিজেকেও প্রাধান্য দিতে হয়, মন কি চাইছে সে তাকে প্রাধান্য দিতে হয়, এগুলো সববার করা দরকার। ওই জন্য আজকে আমি সেইভাবেই ভিডিও করলাম, কোনো প্রেশার নিলাম না টিনুকে নিয়ে, ডিজিটাল ভিখারি নিয়ে। আর আমি কাউকে খুব একটা নিয়ে করিও নি কোনো দিন, 2-1জনকে নিয়ে করেছি। আমার ভালো লাগে না করতে, মনের মতো কন্টেন্ট না পেলে আমার ভিডিও করতে ভালো লাগে না। এই যা পাবো তাই হ্যাঁ, সীমাকে নিয়ে কয়েকটা করেছি, এদের নিয়েই করেছি, কিন্তু ভালো কন্টেন্ট না পেলে খুব একটা কোনো কালেই আমি করিনি। তা আজকে কোনো কন্টেন্টই দেখলাম না। টিনু যেটা বলেছে, দূর ব্যাং, এটা কি কোনো কন্টেন্ট নাকি? ও এখন এরকম রোজ দেবে, এরা রোজ দেবে। ডিজিটাল ভিখারি ওখানে গিয়ে দাদুকে খাটিয়ে হারিম করছে, সপরিবারে একদম বসে খাচ্ছে, দাদুটা খেটে যাচ্ছে, দাদুটা রান্নাবান্না ভালো করে, আর এখানে এই করে যাচ্ছে। তা কার কথা কাকে বলবো বলো? দুজন দিদিকে যা পারে করুক, ওদের ব্যাপার, ওরা যা পারে করুক। ওই নিয়ে আজকের দিনটা অন্তত মাথা ঘামালাম না, আজকে নিজের কথাই বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভেবেছিলাম লাইভে আসবো, না ইচ্ছাও করছে না লাইভে আসতে। একটুখানি অনেক জামা কাপড় আছে জানো তো, কেচে রেখেছি, সেই ঘাটছি লাগিয়েছিলাম সেই তখন থেকে 2 সপ্তাহ হয়ে গেল। এই 2 সপ্তাহ ধরে না আমি মনে হয় খুব কম গুছিয়েছি, ওই জন্য যা 3 পোটলা হয়েছে, তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে। 3 পোটলা। ওই বড় বড় চাদরগুলো নিয়েছিলাম, এমনিতে আমি চাদরে মুড়িয়ে রাখি, তারপরে ভাঁজ করি, কারণ ধুলো লাগবে তো 3 পোটলা। আবার ছেলের ঘরেও ছাদ থেকে তুলে এনে ছেলের ঘরে রেখে এসেছি। এবার ও এসে তো ওর বিছানা যদি ওর জামা কাপড় থাকে, এখন কিছু বলবে না, মানে রাত্রিবেলা শোয়ার সময় স্বাভাবিক বিছানার উপর জামা কাপড় থাকলে সবার অসুবিধা হয়। মা, এটা কোথায় রাখবো, এটাকে আমি মাথায় তুলে মানে তোমরা এটা আমি কোথায় রাখবো, এমন বলো তুমি, এটা আমি কোথায় রাখবো? রাখ, একটা কোনো ঘরে রাখ, কোন ঘরে রাখবো? তারপরে সামনের ঘরটাই বলি যে ওই বিছানায় তো কেউ শুই না আমরা, ওখানেই রেখে দে বাবা, নড়ানো সরানো করতে হবে না, ওই কেউ আসছেও না যাচ্ছেও না, আর যে আসে ওই দেখবে, ব্যাস। ছাপোষা বাঙালির বাড়ি, ওই দেখবে, ও যার যা ভাবার ভাববে, যার যা হবে, তুই রেখে দে ওখানে, আমি যখন পারবো তখন গোছাবো। তা সেইভাবেই রেখে দেয়।
দিলে আমার সুবিধা হয়। তো ওইভাবেই থাকতে থাকতে 3 পোটলা হয়েছে। আজকে তাড়াতাড়ি এটা করে নিয়ে রান্নাঘরের ব্যাপারটা সেরে নিয়ে এদিকে বসবো, কারণ লাইভে এই জন্যই আমি আসবো না, যে লাইভ করলে হবে না, এই কাজগুলো করতে হবে, বহুদিন ধরে পড়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 19 মিনিটের হলো, এই পর্যন্ত ঠিক আছে। নিজের কথা আর এর চেয়ে বেশি কী বলবো। গুড নাইট, টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘড়িতে 1:45 বাজে, বাজতে চলছে। এখন আমি এলাম আজকের ভিডিওটা নিয়ে, একটু সময় পেলাম। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো টিনুর কথা মতন, টিনু 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছে, পানিহাটিতে এসেছিল, পানিহাটি ঘাট থেকে পার হলো, কোলনগরে গেল। হ্যাঁ, পানিহাটির ওদিকটাই হচ্ছে কোলনগর। তো গেছে ওর দিদির বাড়ি, সব ভিডিওটাই পুরো দেখলাম। তারপরের দিন ভিডিওতে সাজগোজের ব্যাপার দিয়েছে, সেটাও একটু আধটু দেখলাম, কারণ সেটাই দেখার মতন কিছুই ছিল না। আগেরটাও বিরাট কিছু ছিল না, গতকালেরটাও কিচ্ছু ছিল না। গতকাল না, আজ যাই হোক দিয়েছে, কিছুই ছিল না। কিন্তু তার আগের দিন ভিডিওতে যা দিয়েছে, যে আমি এতটাই যদি খারাপ হতাম তাহলে কি লোকের সবাই আমাকে মনে রাখতো? এই কথাগুলো না, কি বলবো, এই কথাগুলো না, মানে আমি মনে করছি আমি এতটাই খারাপ নই। আমি খুব ভালো কাজ কিছু করলে মানুষ এ কথা বলার উদ্ধত দেখায় না। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় তাদের সব কিছুই প্রচার হয়ে গেছে, আজ 2 বছর ধরে প্রচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে টিনুর, দেখো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলে নেগেটিভ করব না, আবার সেটাও ঠিক না। পজিটিভ নেগেটিভ দুটো ভিডিও, 2 রকম ভিডিও করাটাই আমার মনে হয় শ্রেয়। কারণ এখানে ভালোবাসার মূল্যবোধ তো সেইভাবে কেউ দেয় না, সুতরাং ভালোবাসা কথাটা এখানে খুব একটা প্রযোজ্য নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ ভালো লাগার ব্যাপারটা থাকতে পারে, কিন্তু যখন বলছে আমি এতটাই খারাপ হতাম, খারাপ ভালো তুমি বিচার করার কে? তুমি কি করেছো না করেছো সেটা তো পাবলিক, তোমরা প্রচার করে দিয়েছো সোশ্যাল মিডিয়ায়, এবং তার উপরে নির্ভর করে আজ 2 বছর ধরে জীবনযাপন করছো। সেখানে থেকে তোমার যে ভিডিওগুলো এসছে টিনু, সেখানে তোমার নেগেটিভ কমেন্টসগুলো দেখো তো, তাহলেই বুঝতে পারবে। যদি তুমি দেখো, তবে আমি তোমার দেখলাম তুমি খুব একটা দেখো না, প্রয়োজন মনে করো না। তো যাই হোক, একবার কষ্ট করে দেখো তো খারাপ ভালো কাকে বলে। হ্যাঁ, দেখো ভগবানকেও যারা বিশ্বাস করে তারা ভালো রূপে দেখে, আবার যারা বিশ্বাস করে না, নাস্তিক যারা, তারা বলে দূর এটা তো হবারই ছিল, এই সময় হতো, সে ভগবান করলেও হতো না করলেও হতো। আসলে তারা নাস্তিক, তারা বিশ্বাস করে না। বোঝাতে পারছি, স্বয়ং ভগবান যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকেও বিশ্বাস করে না। আমরা এসছি, আমাদের করে যেতে হবে কর্মফল, এগুলো আমাদের করবো, ব্যস্ত হয়ে গেল, এই পর্যন্তই। তাদের কাছে এই যে আমরা যারা বহু মানুষ আছি তো ঠাকুর ভক্ত, ঠাকুরে বিশ্বাসী, কারণ পজিটিভ এনার্জি হচ্ছে ভগবান, তা পজিটিভ এনার্জিতে বিশ্বাসী মনে হয় বেশিরভাগ মানুষই। আর যারা পজিটিভ এনার্জির বাইরেও থাকে, তাদের এনার্জি আরও বেশি, তারা আবার এই ভগবানকে বিশ্বাস করে না। তারা বিশেষ করে তো তারা এগুলোকে গুরুত্বই দেয় না। পুজো আস্থা হয়তো তারা মনে মনে করে, বা যাই হোক কোনো সময় কোনো দেবদেবীর পুজো করে, কিন্তু তাদের কাছে এগুলো কোনো গুরুত্ব পায় না। এই পুজো দেবো, সেই করব, এই করব, তাই করব, এগুলো গুরুত্ব পায় না, যার কারণ তারা নাস্তিক, প্রয়োজনই মনে করেন এগুলোর। তাই বলে কি ভালো বোঝাতে পারছি? তাহলে ভালো খারাপ ভগবানকেই যখন নিয়ে এই ধরনের আমরা মানুষ আমরা চিন্তাভাবনা রাখি, তাহলে তুমি সেখানে কোন ছাড়? তুমি ভালো কি মন্দ দুপক্ষ নিয়েই তো তোমাকে আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আর সেখানে নেগেটিভ কমেন্টসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। তোমার পজিটিভ ভিউয়ার্স যারা আছে, ধরো আমিও তো একজন ভিউয়ার্স তোমার, সে পজিটিভ কন্ট্রোভার্সি করি বা নেগেটিভ করি, যাই হোক ভিউয়ার্স যারাই দেখছি, যাদের ভিডিও প্রত্যেকের ভিউয়ার্স এখানে। তো সেখানে দাঁড়িয়ে তোমার এই কথাটা না আমার কাছে জাস্ট মূল্যহীন বলে মনে হলো, জাস্ট মূল্যহীন। কারণ ভালো হলেই মনে রাখবে আর খারাপ হলেই মনে রাখবে না, এই কথাটা তোমার মাথায় কে দিল? হ্যাঁ, তোমরা যে 2 বছর ধরে কাজগুলো করেছো, তুমি বলো না, লোকে বলা পরের কথা, আগে নিজে ভাবো না যে সত্যি তুমি এই কাজগুলো প্রত্যেকটা কাজ ঠিক করেছো।
ঠিক করেছো বলো? এত তো ভিডিও নামছে তোমাদের নিয়ে, হ্যাঁ, কন্ট্রোভার্সি ভিডিও নামছে, তো সেখানে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মানে শুধু তুমি যেটুকু ভালো করছো নিজেদের বাপের বাড়ির জন্য করছো, কিন্তু তোমার আদার্স যে আর একটা পরিবার আছে বা দাঁড়াও, আমার একটা ফোন এসছে, নিয়ে নিই। তো সেখানে দাঁড়িয়ে তুমি তোমার যে 2 বছর ধরে কাজগুলো করেছো, দেখো আমরা যা দেখব তাই নিয়ে আলোচনা করব। কারণ কন্ট্রোভার্সি মানেই তাই সমালোচনা করা। তো তোমার নজরে মনে হচ্ছে তুমি খুব ভালো করেছো, কিন্তু অনেকের নজরে তো মনে হচ্ছে সেগুলো খারাপ, তাই না? কারণ তুমি একবার নিজে ভেবে দেখো, হ্যাঁ, কৃষাণুকে ছেড়ে আসা একটা বাচ্চার মা, তুমি ছেড়ে আসা, সন্তানকে ছেড়ে থাকা, এটা কি ভালো কাজ? তুমি নিজেই বলো না, এটা কি ভালো কাজ? না, এটা কোনো ধার থেকেই ভালো কাজ না। মানছি তোমার লাইফে অনেক কিছু হয়েছে, তার জন্য কি তুমিও কিছু অনেকাংশে দায়ী নাও? অবশ্যই দায়ী, কারণ তুমি তো তোমাদের লাইফে এইসবগুলো ঘটেছে, তো সেইখানে তোমার লাইফে তো বেশ ঝড়ঝঞ্ঝা গেছে, আর ডিজিটাল ভিখারিরও গেছে, এছাড়া তোমাদের বাপের বাড়িরও গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে নিজেকে বলো যে আমি খারাপ হলে কেউ এত লোক মনে রাখতো? দেখো, খারাপ হলেও মনে রাখে, হ্যাঁ, ভালোর চেয়ে খারাপ হলেই বেশি মনে রাখে, জানো তো? তোমার কমেন্টস বক্সটা দেখো, যে ভালোর থেকে খারাপ হলে বেশি লোক, বিশেষ করে কলিযুগেই এখন বর্তমান সময় না, খারাপটাকে বেশি মনে রাখে। তুমি দেখবে এখনকার দিনে বাচ্চাগুলো না জন্মের থেকেই তাদের শান্ত, মানে এক জায়গায় বসিয়ে রেখে বাড়ির লোকরা, মায়েরা বা বাড়ির লোকরা কাজ করে, হয় টিভি জ্বালিয়ে দেয়, না হলে মোবাইল হাতে দিয়ে দেয়। তো এটা কি সাইড এফেক্ট নেই? এটা খারাপ লক্ষণ নয়, হ্যাঁ? এটা কিন্তু তাদের শান্ত রাখার জন্য খারাপ লক্ষণ। ঠিক তেমনি তুমি নিজের পজিশন, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজে ওখানে টিকতে পারছিলে না, ঠিক আছে, এটা তোমাদের লাইফ, পাচ্ছিলে না বলে কৃষাণুকে ছেড়ে এসছো, এটা কি খারাপ লক্ষণ নয়? হ্যাঁ, কিছু ভালো পেতে গেলে কিছু তো খারাপ আছে, তো সেই খারাপটাই তো মানুষ বেশি মনে রাখবে, তাই না? খারাপটাই বেশি মনে রাখবে, কারণ যে খারাপগুলো হয়ে গেছে না, মারাত্মক খারাপ, কিছু মাইন্ড করো না, মারাত্মক খারাপ। এই এতটা বেশি খারাপ বলেও কিন্তু মানুষ তোমাকে আরও বেশি মনে রাখছে, জানো তো? দেখো, আরও 5টা তো ব্লগার আছে, তোমাদের কেন এত মনে রাখছে? ভেবো, একবার চিন্তা করে দেখো, যে শুধু ভালোই করছি বলে সবাই ভালোবাসছে, মনে রাখছে, এইটা আবার মস্ত বড় ভুল করছো। তোমাদের এই ক্ষণিকের ভুল তোমাদের ভবিষ্যৎ অনেক ডিস্টার্ব করবে। আমাদের কিচ্ছু হবে না, কাউকে কিচ্ছু হবে না, তোমাদেরই ডিস্টার্ব করবে। যে এগুলো ভুলটাকে ভুল বলে মানতে শেখো, ভালোটাকে ভালো বলে যেরকম মানছো, তেমনি ভুলটাকে ভুল বলে মানো, যে হ্যাঁ আমি অনেক খারাপ করেছি। তুমি মিথ্যে কথা প্রচুর বলেছো। এক সময় তো দেখিয়েছো, তৃষা এই ছেলেকে নিয়ে আসছি, ছেলের জন্য আংটি কিনলাম, জামা কিনলাম, কোথায় কে দেখতে পেলো সেই জায়গাগুলো? তাহলে এগুলো কি খারাপ নয়? এইগুলো তো আমাদের বেশি করে নাড়া দিয়েছে, যে সত্যি তুমি একজন মা, তুমি প্রকৃত মা। অবাক লাগে, আমরাও তো মা, সবাই অবাক লাগে, সেখানে দাঁড়িয়ে না ভীষণ অবাক লাগে। যার জন্যই তুমি যে মনে করছো যে তুমি খারাপ নাও, শুধু ভালোই করে গেছো, ভুল, এটাও আর একটা মস্ত বড় ভুল করলে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই এত আবার আবেগ প্রবণতা ভালো না, আবার উদ্ধতও ভালো না, আবার এই জিনিসগুলো নিয়ে তোমার এই আলোচনা করাটাও ঠিক হচ্ছে না। তুমি ভুল কি ভালো কি খারাপ পাবলিকই বিচার করবে, তুমি বলার কি? আর আমি যদি ভালো কি খারাপ, আমি নিজেই তো সব থেকে বড় গিল্টি, আমি তো নিজেই জানি আমি কি করেছি, সেটা কি অপেক্ষা রাখে পাবলিকের? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ডেলি ব্লগদের যারা ভিউয়ার্স, তাদের অপেক্ষায় তোমরা আছো, অপেক্ষা করতে হয় এসবের। তোমরা নিজেরাই তো জানো তোমরা কি ভালো না খারাপ। সুতরাং কাজগুলো কি খুব পুণ্যবান কাজ করেছো? যে তোমরা যেসব কাজগুলো করেছো, খুব দেশের উন্নতি হচ্ছে, তোমাদের পরিবারের উন্নতি হচ্ছে, তোমার সন্তানের উন্নতি হচ্ছে, করেছো কি? না, কোনোটাই ভালো করনি। ম্যাক্সিমামটাই 100 ভাগের মধ্যে তুমি 90 ভাগ তোমরা খারাপ করেছো। সুতরাং সেই খারাপের জন্য মানুষ মনে রাখে গো, বিশেষ করে খারাপের জন্যও আরও মনে রাখে। ভালোটা না 100 ভাগের মধ্যে 90 ভাগ যদি খারাপ হয়, তাহলে 10% তো ভালো থাকলো না, সেই ভালোটার সংখ্যা এটা দেখো বড্ড কম হয়ে গেল।
বড্ড কম হয়ে গেল। এইটাই যদি 100 ভাগের 90% তুমি ভালো করতে আর 10 ভাগ খারাপ থাকতো, তাহলে কিন্তু মানুষ ওই ভালোটার দিকে বেশি যেত, এই খারাপটা নিয়ে এত আলোচনা করতো না। কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশিরভাগটা 90 ভাগ হচ্ছে খারাপ আর 10 ভাগ মাত্র ভালো। সেই জন্যই খারাপটার উপর বেশ করেও কিন্তু মনে রাখছে। তোমার ধারণা ভুল। তোমাকে মনে রাখার অর্থ এই নয় যে তোমাকে ভালোবেসে বা তুমি খুব ভালো কাজ করেছো, দেশের দশের উন্নতি করেছো, তোমার সন্তানের উন্নতি করেছো। দেশের দশের কথা গুলি মারো, বাদ দাও। সন্তানের জন্য কি করেছো? কি করেছো তুমি? তোমার বিবাহিত মেয়ে তুমি, তোমার উচিত ছিল না? হ্যাঁ, উচিত ছিল না কৃষাণুর কথা ভাবার? আমি তোমাকে বলছি না ডিজিটাল ভিখারির কাছে গিয়ে মাথা নিচু করে গুটিয়ে গাটিয়ে ওখানে থাকার, কারণ তুমি নিজে যখন উপায় করো, আগাগোড়া করছো, সেখানে উপায় করলেই যে সম্মান পাবো তার তো কোনো মানে হয় না। সেটা তো এতদিনে প্রমাণ হয়ে গেল যে আমি উপায় করছি তাতেই আমার সম্মান। না ভাই, উপায় করলে ডিজিটাল ভিখারির মতন ফ্যামিলি যারা আছে, অনেকেই আছে, তারা কিন্তু এই উপায়ের উপর নির্ভর করে সম্মান দেয় না। তাদের নিজস্ব কিছু থাকে, সেইগুলো ফুলফিল না হলেই তাদের কাছে তখন নিজের লোকও পর হয়ে যায়, যেটা সোমালিও হয়েছে, ছোটোর থেকেই হয়ে গেছে। কোনো অসুবিধার জন্য তোমাকেও করে দিল। সুতরাং এটা কি ওদের পক্ষেও ভালো কাজ করেছে যে লোকে মনে রাখবে? না, সবসময় ভালো কাজ করলেই মনে রাখে তা না, খারাপ কাজ করলেও মনে রাখে। কেন তাহলে আজকে সারা বিশ্ব তোলপাড় করছিল মৌমিতার বিষয়টা নিয়ে? হ্যাঁ, জিনিসটা খারাপ হয়েছে বলে করেছে, বোঝাতে পারলাম? জিনিসটা খারাপ হয়েছে, তাই সারা বিশ্ব নড়ে উঠেছে যে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক তেমনি তোমার 90 ভাগ খারাপ, 10 ভাগ ভালো, যার জন্যই তোমাকে লোকে মনে রেখেছে। কিছু মাইন্ড করো না, এখানে কিচ্ছু করার নেই। কারণ ভালো মন্দ সব নিয়েই তো কন্ট্রোভার্সি করি আমরা সবাই। সেখানে আমাদের দায় হচ্ছে পরিষ্কার করে পয়েন্ট আউট করার, সেই জন্যই করলাম। আর এই ভিডিওটা বেকার বড় করেও তো লাভ নেই, যেটুকু বলার এর মধ্যেই নিশ্চয়ই বলা হয়ে গেছে। আশা করব তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাজ আছে এখন ভাই, বসার সময় নয়, সবাই তোমরা কাজ করে নাও। আজকে সানডে, একটু আয়েশ করার দিন আমাদের নয়। আমাদের বিজনেসম্যানদের কোনো সানডে টানডে হয় না, আমাদের রেগুলার সারা জীবন একই থাকে। নিজেরা যদি ছুটি নিই তবেই ছুটি, না হলে ছুটি নিই। তো যাই হোক, অনেক কথা বললাম। তবে ভালো মন্দর বিচার যেটা নিজে করতে বসলে ওটা করতে যেও না। ভবিষ্যতে এই ভুলগুলো আর করো না, অনেক তো হলো। এই ভুলগুলো করে নিজেদের আর জাহির করার চেষ্টা করো না। আচ্ছা, গতকালে আমি সঞ্জয় যে ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওটা আমি দেখছিলাম। ভিডিওর মধ্যে সঞ্জয় যে কথাগুলো বলেছে, কথাগুলো ম্যাক্সিমামটাই ঠিক। আবার বেশ কিছু কথা আমার মনে হলো যে ও ঠিক বলেনি, এবং সেই কথাগুলোই আমি এখানে একটু আলোচনা করতে এলাম তোমাদের সঙ্গে। তো সীমার আর টিনুর মধ্যে যে বিষয়টা হলো ভেরি রিসেন্ট, মানে কেস তোলাতুলি, দুজনেই উইথড্র করে নিল। টিনু প্রথমেই করেছিল এবং সীমার উকিলকে জানিয়েছিল, তারপরে দুজনেই রাজি থাকাতে কেসটা উইথড্র করে নিল। কোন কেসটা সবাই তোমরা জানো, সেই বিষয়ে বলে ভিডিওটা বড় করার কোনো মানে হয় না। তো সেই বিষয়ে সঞ্জয়ের ভিডিওতে দেখলাম টিনু নাকি সীমাকে জুতোর বাড়ি মেরেছে বলে লাফালাফি যেরম হাইপার এরা হয়, মানে এরা না বড্ড ভিডিও করতে গেলে শুধু এরা বললাম, নাম বললাম না কাউরির। তবে সীমার কথা যখন উঠেছে, সীমা, সঞ্জয়, আরেকজনও আছে, এরা বড্ড ভিডিও করতে গেলে না হাইপার হয়ে যায়। কারণ কি বলো তো বন্ধুরা, এরা ভিডিও করতে গেলে, এরা যখন যে পয়েন্ট নিয়ে ভিডিও করে, পয়েন্ট টু পয়েন্ট ভিডিও করে, 100 বার এরা খুব ভালো ভিডিও করে এবং দক্ষতার সঙ্গে ভিডিও করে, কিন্তু হাইপার হয়ে যায়। পয়েন্ট থেকে না, যে পয়েন্টটা নিয়ে করছে সেখান থেকে বলতে বড্ড হাইপার হয়ে যায়, যার জন্য ওদের কেস কামারিটা ওদের লাইফে বেশি ভুগতে হয়। কারণ কন্ট্রোভার্সি তো অনেকেই করছে, কিন্তু এদের 3 জনের মতন কেস কামারি ভোগা আরও 2-1 জন অবশ্যই ভুগেছে,
দু একজন অবশ্যই ভুগেছে, কিন্তু এদের মতন ভোগান্তি মনে হয় আর কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পেতে হয়নি। কারণ প্রত্যেকেই তারা কন্ট্রোভার্সিটা যে করছে, ভিডিও টু ভিডিও করি, প্রত্যেকেই এখন ভিডিও টু ভিডিও করা হয়, কন্ট্রোভার্সি করে। এবং আমি তো প্রথম থেকে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করতাম। আমি কোনো দিনই আজে বাজে কথা বলার প্রুফ তুলে ধরলাম, ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং তোমাদের সাথে দেখালাম, এইভাবে ভিডিও করা আমি পছন্দ করি না। এখানে অনেকেই করছে, যা দেখা যাচ্ছে না তাই নিয়েও ভিডিও করে ভিউজ আর্ন করছে অনেকেই। এমনকি টিনু দিল্লি গিয়ে কার সাথে ছিল, কাকে নিয়ে ঘুরেছে, কী রোল খেয়েছে, কার বাবার মাথা খেয়েছে, কার দাদা ঠাকুরদার মাথা খেয়েছে, মানে যা দেখতে পাওয়া যায়নি, টিনু নিজেও জানে না, সেইগুলো নিয়েও ভিডিও করে প্রচার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম অনেকেই করছে কি না, শুধু ভিউজ আর্নের জন্য। সোশ্যাল মিডিয়া হচ্ছে ভিউজ আর্নের জায়গা, এবং সেই আর্নের জায়গাটাই আমি কতটা সত্যি বললাম তার উপরে তো নির্ভর করে না আমার ভিউজটা আর্ন। কিন্তু আমি সবসময় সত্যি বলে যেটা ভিউজ পাবো, মিথ্যে কথা বললে তো অনেক বেশি পাবো, তাই না? তোমাদের মনোরঞ্জন করতে পারলে ভিউয়ার্সদের অনেক বেশি ভিউজ পাবো। তো সেই পথটাই ম্যাক্সিমাম ব্লগাররা, ক্রিয়েটাররা অবলম্বন করেছে। আমি তাদের দলের মধ্যে পড়ি না, তাহলে আমার ভিউজ এতদিনে অনেক হয়ে যেত এবং সাবস্ক্রাইবারও বেড়ে যেত। আমি পছন্দই করি না। আমি জানি আমি যেটুকু যা দেখতে পেয়েছি ভিডিওর মধ্যে, এবং যারা এখন ভিডিও মানে যারা একটু পুরনো ক্রিয়েটার, তাদের আবার কি গণ্ডগোল বলো তো, তাদের প্রত্যেকের ফোন নাম্বার প্রত্যেকের কাছে আছে, খুব ভালো কথা, কিন্তু এরা ভেতরে সেটিং ব্যাপারটা ভীষণভাবে ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের ছিল। একটা কিছু হলেই হলাহলি গলাগলি এদের একদম জড়িয়ে যেত এরা। আর এই জড়ানোর ফলেই এদের মধ্যে বিশ্ব ক্যাচাল দেখা দিয়েছে, বিশ্ব ক্যাচাল শুরু হয়ে গেছে। এদের যে টিনুকে নিয়ে বলছে, সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে এদের নিজস্ব কিছু গ্রিভেন্স আছে, সেইখানেও এরা এই ভিডিওর মাধ্যমেই উগরাবার চেষ্টা করে। হ্যাঁ, অবশ্যই যাদের নাম বললাম এবং পুরনো ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমেই উগরাবার চেষ্টা করে। তাদের নিজস্ব যে পেছনে অনেক গলদ আছে না, যে গলদগুলো আমরা যারা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু এগুলো ধার ধারি না, প্রয়োজনই মনে করি না যে ওর থেকে এই খবরটা নিতে হবে, ও কোথায় যাচ্ছে, ওর সাথে যেতে হবে, ওর তলে তলে কী হলো, আমি কি করছি, ও আরেকজন ক্রিয়েটার এসে তোমাকে বলবে জানিস তো ওই করেছে, মানে ওই পাড়ার মহিলাদের মতন ঘটনাগুলো এরা ঘটিয়েছে ভাই, এরা প্রথম থেকে ঘটিয়েছে। হ্যাঁ, সেগুলো তোমরাও জানো, আমরাও জানি পরিষ্কার। আর তার থেকেই এদের গায়ের জ্বালা আমি দেখি বেশি, কারণ ভিডিও টিনু করেছে, টিনু বলেছে নিজের মুখে, ওরা উইথড্র করে নিয়েছে, কেসটা হয়ে গেল। টিনু নিজে পরিষ্কার সবটা বলেছে। সেখানে সঞ্জয় ভিডিও করে বসলো, জুতোর বাড়ি মেরেছে, জুতোর বাড়ি মেরেছে, জুতোর বাড়ি মেরেছে। আমি তো দেখতে পেলাম না কাকে জুতোর বাড়ি মারলো, মানে টিনু সীমাকে মারলো না সঞ্জয়কে মারলো। আমার এইটাই বড্ড আশ্চর্য লাগলো। শুধু সঞ্জয়কে বলবো না, সীমাও এরকম হাইপার হয়, সুও হাইপার হয়, সঞ্জয় হাইপার হয়, আরও দু একজন আছে পুরনো, কিন্তু আমি বারবার বলছি পুরনো। নতুনদের এর মধ্যে ধরো না, নতুনরা এসবে তোয়াক্কাই করে না। আমার তো ছেড়ে দাও, আমিও তো নতুন, যারা আমরা নতুন এসছি না এসব তোয়াক্কাই করি না, প্রয়োজনই মনে করি না। আমরা ভিডিওতে যা দেখবো তাই বলবো, গলার জোর দিয়ে বলবো, সৎ সাহস থেকে বলবো, বুক ঠুকে বলবো, কেন বলবো না? কিন্তু তার পরিবর্তে ওর সাথে গটা মিট আপ সেট আপ করার আমাদের কোনো ধারধারি না, আমরা কোনো ধারধারি না। আর এরা করেছে, এককালে করেছে বলেই দেখো ওদের প্রত্যেকের ওপর প্রত্যেকের কি খাড়, তোমরা নিজেরা লক্ষ্য করো, প্রত্যেকের ওপর প্রত্যেকের খাড়। টিনু যে ভিডিওটা করে পরিষ্কার সীমার আর টিনুর ঘটনাটা বলল, সঞ্জয় সেটা এমনভাবে এখানে দিচ্ছে, প্রেজেন্ট করছে, বোঝাই যাচ্ছে সঞ্জয়কে দেখে যে সঞ্জয় রীতিমতো নিজস্ব খাড়ও এখানে ঝালছে। সীমাকে দেখেও বোঝা যায় নিজস্ব খাড়ও ঝাড়ছে, সুকে দেখেও বোঝা যায় নিজস্ব খাড় ঝাড়ে। এরা নিজস্ব ওই যে গটা মিটাবে একটু বেশি ওস্তাদি করে না, আমার সাথে কর্নিকর্নিক হবে, বাবা তোমাদের সাথে হয় না আমার সাথে হবে, ওই যে পাড়ার মহিলাদের মতন। হ্যাঁ, পিএনপিসি করতে গিয়ে এই কেলো কীর্তিতে ওরা জড়িয়ে যায়, বুঝতে পারলাম। পিএনপিসি ভেতরে ওই সব করে কেলোর কীর্তির মধ্যে পুরো আগা পাঁচতলা জড়িয়ে, তখন আর পালাবার পথ পায় না, তখনই কেস টোকাটুকি করে। আর এদের নিজের কষ্টের উপার্জন, নিজের ব্যবহারের জন্য সব উকিল খায়। ভালোই হয়েছে, একদিক দিয়ে ঠিক হয়েছে সব।
এরা নিজেকে বড্ড হুনু মনে করে, বড্ড হুনু মনে করে যে ওরাই ভেতরে সব জানে, আর বাইরে আমরা কেউ কিচ্ছু জানি না, বুঝি না, কিচ্ছু জানি না, বুঝি না। ওরাই সব খবর টিনু, সব আগা পাঁচতলা, কোথায় কাটছে, কোথায় হাঁকছে, কোথায় মুতছে, কোথায় শুচ্ছে, ডিজিটাল ভিখারি কী করছে, সীমা কী করছে, সঞ্জয় কী করছে, সু কী করছে, আরও 2-4 জন আছে কে কী করছে। এরা নিজেদের খবর নিজেরা নিয়ে মাতব্বরি করে। পাশে পাড়ার যেরকম হয় না, দেখি তো কান করে কি বলছে, এরকম থাকে, দেখবে অনেক মহিলা থাকে, অনেক লোক থাকে এরকম। আমাদের তো সে সময়ই নেই, না কন্ট্রোভার্সির জন্যে, না ঘরের সংসারের সময় নেই পরনিন্দা পরচর্চা নিয়ে মাথা ঘামানোর, অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। তাই টিনু কি বলেছে সুসীমাকে, সেইটার উপরেই আমি কন্ট্রোভার্সি করব। কিন্তু সঞ্জয়কে দেখলাম বেশ কয়েকটা পয়েন্ট বলেছে একদম ঠিক, আবার বেশ কয়েকটা পয়েন্ট বলেছে যেগুলো একদম ধোপে টিকলোই না। যেরকম প্রথমটাই আমি বলি, টিনু যখন ডিজিটাল ভিখারি মানে বাতকুলার থেকে চলে গেল, তখন প্রথমে তো বাপের বাড়িতেই উঠেছে, মানে ওঠার কথাই বলছি, উঠেছিল, তখন সেখানে হোদল কুতকুত মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল। এটা সঞ্জয় বলল যে ওর বাবা দাদা কোনোভাবেই মেনে নেয়নি। এটা মেনে নেওয়ারও নয়, বিষয়টা মেনে নেওয়ারও নয়। হ্যাঁ, বোনের ঘর ভাঙছে, মেয়ের ঘর ভাঙছে, এক বাচ্চার মা, এই বিষয়টা মেনে নেবারও নয়, কেউই মেনে নেবে না। কিন্তু হোদল কুতকুত সেই মুহূর্তে বোনকে আশ্রয় না দিয়ে, বোনকে ঠান্ডা না করে, তখনই মারপিট শুরু করে দিল, মানে দাদাগিরি ফলাতে শুরু করে দিল। এটাও মেনে নেওয়ার নয় সেই মুহূর্তে, এই বিষয়টাও মেনে নেওয়ার নয়। আমি মানছি না, অন্যায়কে সাপোর্ট করছি না, 100 বার ঠিক, কিন্তু তাই বলে অন্যায়কে সাপোর্ট না করে আমি আবার তার উপরে একটা অন্যায় করতে শুরু করে দিলাম, কোনোটাই মেনে নেবার নয়। বুঝতে পারলাম সঞ্জয়, কোনোটাই মেনে নেবার নয়। আর তোমাদের ভিডিও করতে করতে তোমাদের নিজস্ব ভেতরের খান্না সম্পূর্ণ পাবলিকে বুঝতে পারে, জানো তো, পাবলিকে ভালো বোঝে, ভিউয়ার্সরা ভালো বোঝে গো, তাদের এত নাদান ভেবো না কেউ, তোমরা কেউ ভেবো না, তোমাদের ভেতরে খার আছে। আসলে কেন খার না, তোমাদের তো ফোনালাপ অতিরিক্ত বেশি না, যখন যার সাথে ভাব হয়, হলাই গলাই হয়ে যায়, সেটিং ওয়েটিং হয়, হলাই গলাই হয়ে যায়, তারপরে যেই বললো না ব্যাস, সীমা গালাগাল দিয়ে প্রথম থেকে ভিডিও করতো সীমা, তারপর হঠাৎ দেখলাম নেংটিয়ে দু বেশ কিছু মাম্পিকে নিয়ে করছে, মুরগির লাল লাল ঝোল বানাচ্ছে দেশি মুরগি, সুগদাকে নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছে, যে বাপের জন্মে করতো না তাকে হঠাৎ দেখলাম এইসব। কেন? পেছনে কারণ ছাড়া হয়? তখন কেন সিংহী নেংটি দূর হলো? কারণ ছিল তো, আর কারণ দেখতে পাচ্ছ, এরকম কতগুলো কেস ওর ঘাড়ে ঝুলে আছে, আমরা কি করে জানবো বলো তো? কিন্তু এদের কাজ হচ্ছে ভাই, এই সঞ্জয়, সীমা, আরও 2-4 জন আছে, এদের কাজ হচ্ছে যাই তো ও নিশ্চয়ই কিছু ওখানে ঘটিয়েছে, এই কাজ করা। এই বাড়তি কাজগুলো করতে গিয়ে না ওরা ঘেঁটে ঘ হয়ে যায়, বুঝতে পারলাম, ঘেঁটে ঘ হয়ে যায়। ওরা নিজেদের জায়গায়, আমরা যেরকম নিজেদের জায়গায় আছি, ভিডিও করছি, টিনু আজকে যা ছেড়েছে তারপরে ভিডিও করছি, সীমা কী ছেড়েছে তারপরে, সঞ্জয় কী দিয়েছে, সু কী দিয়েছে, দীপ্তি কী দিয়েছে, রিম্পা, ইপসিতা, রুনা, মিলি, আরও তো তনুশ্রী, আরও তো কতজন আছে, কে কী দিয়েছে, একটুখানি সময় পেলে এক ঝলক বুলিয়ে নিই, কারণ কন্ট্রোভার্সি করতে হবে তো সন্ধেবেলায়, শুধু একটা ভিডিও দেখলে তো কন্ট্রোভার্সি করা যায় না, তাই না? করা উচিতও নয় আমার মনে হয়। তো এরা, রুনাকে বাদ দাও, নতুন যারা তনুশ্রী, রুনা, মিলি, এদেরকে বাদ দাও, মিলিকেও আমি দিতে পারছি না, মিলিরও ভেতরে গট আপ সেট আপ ব্যাপার থাকে, ছিল, রিম্পার সাথেও অনেক গণ্ডগোল হয়েছে, কিন্তু এই রুনা, তনুশ্রীকে বাদ দাও, এরা নতুন যারা আমরা আছি আমাদেরকে বাদ দাও, আমরা এগুলোর প্রয়োজন মনে করি না। কি ঠিক বলছি তো রুনা, তনুশ্রী, আমি ঠিক বলছি তো? আমাদের এগুলো ধারি না, আলাদা আলাদা ফোন করে কিরে কি হয়েছে, ও তাই হয়েছে নিয়ে আবার সন্ধ্যাবেলায় যখন বসলাম বা দুপুরবেলায় বসলাম উগরাতে শুরু করে দিলাম। এইবার উগরাতে যখন দেখছি আমার সাথে ওর উগরানো এক হচ্ছে না, ব্যাস আবার অন্য সুরে উগরাতে শুরু করলাম। এরা এই জিনিস, যার জন্য এদের পেছনে না অনেক বাঁশ লাগে, জানো তো, অনেক কঞ্চিতে হয় না, পুরো বাঁশে ভর্তি হয়ে যায়। আর সেই বাঁশ মেটাতে হয় কি করে? এদের এই কষ্ট করা উপার্জন, ভিডিও করে, কষ্ট করে ভিডিও করা তো আর তো মুখের কথা নয়, অনেক কষ্ট করতে হয়।
সুতরাং এই কষ্টের উপার্জনটা এই উকিল কোকিল খায়, ভালোই হয়। অতি অতি মানে বোঝদার হয়ে যায় সবাই, অতি বোঝদার, ভাবে যে আরে বা আমার থেকে এটা কেউ ভালো বোঝে না, আমি একাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একদম ছাপিয়ে যাব। এই করতে গিয়ে এরা নাজেহাল হয়ে যায় আর ঘেটে খাওয়া হয়ে যায়। তো চলো ফিরে আসি সঞ্জয়ের বিষয়টায়। সঞ্জয় যেটা বললাম যে হদল কুতকুতের ওই সময় উচিত হয়নি যে এক বাচ্চার মায়ের গায়ে হাত দেওয়া উচিতই হয়নি। সে সন্দীপ দিক আর হদল কুতকুত দিক উচিত হয়নি। যেটা হয়নি সঞ্জয়, সেটা হয়নি। যেমন তুমি বললে সীমার উচিত হয়নি সেই মুহূর্তে গিয়ে আরও উস্কে দেওয়া, টিনুকে এত নগ্ন করা, একদম ঠিক বলেছ, উচিত হয়নি, একদম ঠিক। কিন্তু তুমি ভুলে গেলে চলবে না, বা তোমাকে সীমা দালাল সেই সময় সীমা ওখানে গিয়েছিল তার নিজস্ব আখের গোছাতে, কাজ গোছাতে। আর এই কাজ গোছালে পয়সাটা একটু বেশি হবে, আর এরকম একটা কড়কড়া বিষয়, তার ভিউজ অনেক আর্ন হবে, আর ভিউজ হলেই পয়সা ঢুকবে ঘরে, এই জন্যে গিয়েছিল। ওদের সংসার জোড়া দিতে যায়নি। এইখানে তোমাদের ভুল বোঝাতে মানে বোঝার অনেক অসুবিধা হচ্ছে। সীমার আখের গোছাতে গেছে, ডিজিটাল ভিখারি ডেকেছে কাউরির হেল্প নেওয়ার জন্য। এই বিষয়টাতে ও পপুলারিটি পাবে, যার জন্য ডিজিটাল ভিখারিও এত নাদান না ভাই। ওর 100% দোষ আছে, টিনুর থেকেও বেশি দোষ ডিজিটাল ভিখারির। আমরা সংসার করি তো আমরা বুঝতে পারি। তুমি বলছিলে না মহিলারা আপনারা জানবেন যে কোনো কিছু হওয়ার সময় বা মা যখন চলে আসে তো হয় মা বাচ্চাকে আগে নিয়ে আসে। হ্যাঁ, 100 বার বাচ্চাকে আগে আনে, এমন অবস্থায় গেছে যে বাচ্চাকে কিছুতেই ছাড়বে না। সেখানে টিনু কেন ছেড়েছে সেই বিষয়টাতেও আমরা কিন্তু কর্ণপাত করেছিলাম। এবং টিনু পরে যখন জানতে পারলাম যে কৃষাণু সেফ জোনে আছে দেখেই টিনু নিজের প্রাণ বাঁচিয়েছে। এবং এর বিষয়ের ওপরেও কর্ণপাত করা হয়েছে যে টিনু কি বলে ডকুমেন্টসগুলো নিতে ভুললো না, ছেলেকে নিতে ভুললো। কথাগুলো কি ভুল ছিল? না, ভুল ছিল না। তবে সেই মুহূর্তে টিনুর কি পজিশন ছিল একমাত্র টিনুরাই জানে, আর ডিজিটাল ভিখারিরাই জানে। ও সেই মুহূর্তে প্রাণে বাঁচার তাগিদ আগে ছিল। এবং তারপরে পরবর্তী ঘটনাগুলো সবাই জানি। আর সীমারও ওখানে এন্ট্রি নেওয়াটাও আমরা জানি। এবং সীমা ওখানে গিয়ে ওরও উচিত ছিল সৌমালির জায়গাটা দখল যখন করলো, মানে অতিরিক্ত বোন সীমা ছাড়া ওরা চলছে না, ওদের ছাড়া সীমা চলছে না। ডিজিটাল ভিখারিদের নেমন্তন্ন করে বাড়িতে খাওয়াচ্ছিল, লুচি হ্যান ত্যান অনেকবার বাড়িতে খাইয়েছে। সবটা নিজের স্বার্থে, এখানে সবটা নিজের স্বার্থে সবাই করেছে, কেউ বিনা স্বার্থে কাজ করেনি। তারপরের অধ্যায় যখন ডিজিটাল ভিখারি বুঝতে পারলো এবং সঙ্গীতা ম্যাডাম এসে যখন কেসটা নিল, তারপরে কেসটা যখন হয়ে গেল সঙ্গীতা ম্যাডামের কাজ, তিনিও সরে গেলেন। তিনিও এন্ট্রি নেওয়াতে সোশ্যাল মিডিয়াকে পরিষ্কার করব বলে এসেছিলেন। পরিষ্কার করতে গিয়ে নিজেও ঘেঁটে খাওয়া হয়ে গেল, সরে গেল। তাহলে টিনু কোথায় জুতোর বাড়িটা মারলো তুমি বলো? কোথায় জুতোর বাড়িটা মারলো? আমার না এই অতিরঞ্জিত কথাগুলো না ভালো লাগে না শুনতে। তোমরা প্রত্যেকেই ভুলগুলো করো, তোমরা যারা পুরনো ক্রিয়েটারদের কথা বলছি। তোমরা তিলকে তাল করতে ভীষণ ভালোবাসো। কিন্তু তো নিজের মুখে ভিডিওটা পারলে আরেকবার দেখে নাও না। ভিডিওটা তো আছে সবার কাছে, তাহলে আরেকবার দেখে নাও যে জুতোর বাড়ি কোন কোম্পানির জুতো দিয়ে মেরেছে সীমাকে, দেখে নাও না। অতিরঞ্জিত ব্যাপারগুলো তোমরা করা বন্ধ করো, কারণ আমাদের কিচ্ছু না আমাদের, তোমাদেরই পেছনে আবার বাস দেবে। আবার সীমা দিয়ে দিলে একটা কোনো কেস ঠুকে, আবার তুমি তার উপরে নিয়ে উকিল তোমার সব কষ্টের পয়সা নিয়ে গেল, আবার ও কেউ কেস ঠুকলো। তোমরা তো এই ঠোকাঠুকি করতে করতেই আজকে এই দশার জায়গায় পৌঁছেছ। এত বছর ধরে যে ভিডিও করছো, ঠোকাঠুকিই তো বেশি হয়েছে তোমাদের লাইফে। কি দরকার অতিরঞ্জিত কথা বলার? কিন্তু পরিষ্কার ভিডিওতে সবাই শুনতে পেল। ওরা দুজনে উইথড্র করে নিয়েছে, ওর দুজনেই বুঝতে পেরেছে যে এগুলো করে কোনো লাভ নেই, বেকার পয়সা যাচ্ছে, আর টিনু চলে যাবে, তার সময়ও নেই।
সব ধার চিন্তাভাবনা করেই টিনু কাজটা করেছে। আর সীমাও দেখলো হ্যাঁ ঠিকই আছে, এই সুযোগটা আমি হাতছাড়া করলে চলবে না। টিনু যখন নিজেই মিটিয়ে নিতে চাইছে, তখন আমিও মিটাতে তো অনেক দিন ধরেই চাইছিলাম, এবার সুযোগটা পেয়ে গেছি, মিটিয়ে নিই। দুজনে মিটিয়ে নিল। তাহলে তোমার দুটো পয়েন্ট ভুল বলেছ। হ্যাঁ, টেনোর বাবা দাদা যেটা করেছে, হ্যাঁ, যে সেই বিষয়টাও তুমি ভুল বলেছ, যে কোনো বাবা মা কেউ চায় না, দাদা বোন কেউ চায় না আমার নিজের লোকের ঘর সংসার ভাঙুক, কেউ চায় না। কিন্তু টিনুর দাদা গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি। সেই মুহূর্তে টিনুকে আগলে রেখে বোঝানো উচিত ছিল যে তুই যখন ঠান্ডা হবে, টিনু ঠান্ডা অবস্থায় নিজের লোকের কাছে এসছে, তখন রাগ ঠান্ডা হলে, মানসিকতা ঠান্ডা হলে সেই মুহূর্তে বোঝানো উচিত ছিল। হ্যাঁ, হয়তো পরে অবশ্যই বুঝিয়েছে, কিন্তু সেই মুহূর্তে গায়ে হাত দেওয়া উচিত হয়নি, ওটা ঠিক করেনি। তাহলে দুটো পয়েন্ট তোমাকে মনে হয় চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে পারলাম। আর 3 নম্বর পয়েন্ট যেটা তুমি বলেছ, যে হ্যাঁ সীমা সেই সময় দাঁড়িয়ে টিনুকে আরও নগ্ন করেছে, ডিজিটাল ভিখারিদের আরও উত্তেজিত করেছে। সোশ্যাল মিডিয়ায় টিনুকে নোংরা করার জন্য ডিজিটাল ভিখারির পরিবারটাকে আরও উত্তেজিত করেছে, এটা একদম ঠিক বলেছ। ও যখন ঢুকেইছে, ও নিজের কাজটা তো গোছাবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, গোছাচ্ছে, ঠিক আছে। কিন্তু ও তো দিদি রূপে ঢুকেছিল না, সেই দিদিটা আজকে কোথায় চলে গেল? তার মানে দালালের কাজই করছিল ভাই। ভুল বুঝে লাভ নেই। ও টিনুর জন্য ভালো কিচ্ছু করতে যায়নি, ডিজিটাল ভিখারির ভালো করতে যায়নি ওখানে। ও নিজের আখের গোছাতে গিয়েছিল। এবং পরে দেখেছো, যখন ডিজিটাল ভিখারির সাথে ওর মনে মানে বিষয়গুলো মিলল না, তখন ডিজিটাল ভিখারিকে তো সরিয়ে দিল ওর ভালোবাসার লোকদের। তখন সেই মুহূর্তে সীমা করছিল কি, কৃষাণুর ফটো দিয়ে চেপে একভাবে ভিডিও করছিল, সেখানেও ডিজিটাল ভিখারি অবজেকশন করলো। তাহলে সীমার কাজ কী ছিল? দালালের কাজ করছিল। ওর থেকে যে আশাগুলো করা হয়েছিল না, ওগুলো ভুল আশা ছিল। যে বোন হয়ে ঢুকেছ, সৌমালির জায়গাটা যখন তুমি দখল করার চেষ্টাই করলে, সৌমালির ভূমিকাটাও পালন করো। কিন্তু না, ও সেটা কোনো ও অনেক তো উঁচু ধরে, ও ধারেনি। ও তো বুঝে গেছে যে এখান থেকে ফায়দা লুটতে এসেছি, ফায়দা লুটে বেরিয়ে যাবো, আমার দরকার কি ঠেকায় বেঠেকায়। কিন্তু ও বিরাট অন্যায় করেছে, টিনুকে নগ্ন করাটা উচিত হয়নি। না জেনে না বুঝে একটা মেয়েকে এত নগ্ন ওই একমাত্র করেছিল। ওর জন্য টিনুকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে। সেটা টিনুর ভিডিওতে টিনু নিজেও বললো যে ভিডিও করো, কিন্তু গালাগালি দিও না। কারণ সীমার কাজই ছিল গালাগালি দেওয়া, মেরে ফেলবো। এই তো সঞ্জয়কেই কতবার বলেছে, সুকে বলেছে, আরও অনেককে বলেছে, টিনুকে বলেছে। সীমা এরকম ডন টাইপের ভিডিও করতো। তা তুমিও এরকম হাইপার হয়ে যেও না। তুমি যেরকম নর্মাল ভিডিও করো ওরকম করো, কিন্তু সবটাই যে তুমি ঠিক বলছো এটা ঠিক করছো না, কখনো না। ভুল হয়েছে। আর মাথায় রাখতে হবে, সীমা দালাল। এরকম দালাল যারা এখানে আছে, যারা আবার ভবিষ্যতেও দালাল হবে, এটাই কাজ। তারা কিন্তু নিজেদের আখেরটা আগে গোছায়, তারপরে পরের কথা ভাবে। ও ঢুকেছে ওদের সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল ভিখারি কত ভালো, ওর মা কত ভালো। তাহলে এই কত ভালোটা কন্টিনিউ থাকলো না কেন? ভেঙে গেল কেন? হ্যাঁ, কেন এখন কৃষাণুর ছবি ডিজিটাল ভিখারি বারণ করলো দিতে? কেন বারণ করলো? বুঝতে পারছি। সবাই স্বার্থপর ভাই, এখানে কেউ স্বার্থ ছাড়া কাজ করে না, সুতরাং হাইপার হয়েও না। তোমরা ভীষণ হও বলে তোমাদের পেছনে বাম্বু যায়, সেগুলো একটু নিজের চিন্তা ভাবনা করে কাজ করো। এইটাই আমার বলার ছিল, তোমার ভিডিও দেখে এইটাই আমার বলার ছিল। হাইপার হয়ে কোনো লাভ নেই। যে আমরা ভিডিও করছি, হাইপার হচ্ছি? যা ভিডিও দেখেছি তাই বললাম। পুরো ভিডিওটা নিয়ে ওভারঅল একটা আলোচনা করলাম তোমাদের কাছে। কোথাও কোনো জায়গায় বোঝা যাচ্ছে মানে মনে হচ্ছে হাইপার হয়েছি? তোমাদের দোষটাই তো তাই। তোমরা অতিরঞ্জিত সব কথাবার্তা বলো, ভিডিও কল রেকর্ডিং, হ্যান ত্যান গোষ্ঠীর পিন্ডি করে পাবলিককে খাওয়াতে চাও ভিউজ আর্নের জন্য। কিন্তু পাবলিকও কি বোকা, ঘাস মুখে দিয়ে চলছে? হ্যাঁ, আমার তো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে অনেক উন্নত ভিউয়ার্সরা, তারা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝে।
খুব সুন্দর সুন্দর কমেন্টস করে তারা সবাইকে, যাদের যাদের ভালোবাসার লোক তাদের প্রত্যেককে এরকম কমেন্টস করে। তারা অনেক বেশি উন্নত আমাদের সবার থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি হয়ে গেছে, ওই জন্য গুড নাইট জানিয়ে দিলাম। গুড নাইট, টাটা। আগামীকাল আবার চলে আসবো। আমি ইন্ট্রো তো দিইনি না, যা যা। যাই হোক, সবাই ভালো আছো তো? এখন ভালো থেকো, সুস্থ থেকো বলে দেওয়ার পর জিজ্ঞেস করলাম। যাই হোক, আজকের মতো গুড নাইট, টাটা।